গুড ইভিনিং স্টুডেন্টস। তো আমি আজকে যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াতে চলেছি সেই চ্যাপ্টারটা হচ্ছে দ্য কলয়েডাল স্টেট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে অ্যাকচুয়ালি কলয়েডাল স্টেট বলতে কোন স্টেটটাকে বোঝায় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এবং এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দিস ইজ রিলেটেড টু সারফেস কেমিস্ট্রি, বাট এর একটা অন্যরকম ইম্পর্টেন্স আছে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যে জিনিসগুলো আছে যেগুলো আমরা তৈরি করি, ধরো আমরা পেন্ট তৈরি করছি, ধরো আমরা মেডিসিন তৈরি করছি, ইত্যাদি আমরা যাই তৈরি করছি, এই জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কলয়েডাল স্টেটের একটা বিরাট বড় ভূমিকা আছে। তো কলয়েডাল স্টেট কীভাবে সেই সকল কেমিক্যাল যে সাবস্ট্যান্স বা কম্পাউন্ডসগুলো তৈরির ক্ষেত্রে একটা ভূমিকা গ্রহণ করছে, সেগুলো আমরা এই কলয়েডাল স্টেট থেকে জানতে পারি। তো অ্যাকচুয়ালি কলয়েডাল স্টেট বলতে কোন স্টেটের কথা বলা হয়েছে? কলয়েডাল স্টেট বলতে আমরা স্টেটস অফ ম্যাটার্স যেমন জানি, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, এখানেও অ্যাকচুয়ালি সলিউশনের 3 রকম স্টেট বলছে। একটাকে বলছে সলিউবল সাবস্ট্যান্স 2 ধরনের হতে পারে, একটাকে বলছে ক্রিস্টালয়েডস, একটাকে বলছে কোলয়েডস। এই কোলয়েডস আর ক্রিস্টালয়েডসের মধ্যে ভাগটা কী হিসাবে আসে সেটাই আমরা এখানে জানবো ফার্স্টে। তাহলে আমরা প্রথমে জানি অ্যাকচুয়ালি সলিউশনস আমাদের ক রকমের। সলিউশনস আমাদের হচ্ছে 3 টাইপস অফ সলিউশনস আমরা দেখতে পাই। টোটাল কত টাইপসের সলিউশন দেখা যায়? 3 টাইপস। এই 3 টাইপসের মধ্যে আমাদের ফার্স্ট টাইপস অফ সলিউশন কী পড়ছে? ফার্স্ট টাইপস অফ সলিউশন পড়ছে ট্রু সলিউশন। আমরা কাকে পড়ব? ট্রু সলিউশন। ওকে, ট্রু সলিউশন হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে কোলয়েডাল। অ্যান্ড থার্ড যে সলিউশন সম্বন্ধে আমরা পড়ব, দ্যাট ইজ নট সলিউশন বাট দ্যাট ইজ নোন অ্যাজ সাসপেনশন। ওকে, সাসপেনশন। তো অ্যাকচুয়ালি আমরা যে 3 টাইপ অফ সলিউশন সম্বন্ধে পড়ব, যেটা আমরা বললাম এখানে, ট্রু, কোলয়েডাল অ্যান্ড সাসপেনশন, এর মধ্যে আমাদের যেটা মেন এখন কাজে লাগবে দ্যাট ইজ কোলয়েডাল, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি কোলয়েডাল সলিউশন বলতে কোন ধরনের সলিউশনকে বলে সেটা আমরা এখানে জানতে হবে। কোলয়েডাল সলিউশন হচ্ছে সেই ধরনের সলিউশন যে ধরনের সলিউশনকে আমরা ডিউ টু পার্টিকেল সাইজ তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি এই 3টে সলিউশন কী জন্য তৈরি হচ্ছে? এই 3টে সলিউশন তৈরি হচ্ছে ডিউ টু পার্টিকেল সাইজ। তো এখানে বলছে যে পার্টিকেল সাইজ অনুযায়ী কী ধরনের সলিউশন আমরা তৈরি করবো। দেখো, কোলয়েডাল সলিউশন যখন পড়ছি আমরা অন্য পার্টিকেল সাইজের তুলনায় আমরা মেনলি যেখানে ফোকাস করব সেটা হচ্ছে কোলয়েডাল সলিউশনের পার্টিকেল সাইজ। কোলয়েডাল সাইজ সলিউশনে যে পার্টিকেল সাইজটা আছে সেটার যে রেঞ্জটা আছে সেটা আমরা এখানে মনে রাখার চেষ্টা করবো, যেটা আমাদের জয়েন্টে লাগবে। 1 mu to 200 mu। ওকে, এটা একটা সাইজ হতে পারে। এই সবগুলো কিন্তু একই সায়েন্স রেঞ্জকে ডিফাইন করছে, আমরা শুধু ইউনিটটাকে আলাদা করে নিচ্ছি। এমইউ দিয়ে 1 থেকে 200 এমইউ দিয়ে ডিফাইন করলে, এটা যদি আমরা আর্মস্ট্রং দিয়ে ডিফাইন করি তাহলে এটা আমরা পাবো 10 আর্মস্ট্রং টু 2000 আর্মস্ট্রংয়ের মধ্যে। কত? 10 আর্মস্ট্রং টু 2000 আর্মস্ট্রংয়ের মধ্যে। আর আমরা যদি এটাকে পিকোমিটার দিয়ে ডিফাইন করি তাহলে 10 to the power 3 টু 10 to the power 5 পিকোমিটার। ওকে, এবং এটা যদি আমরা এনএম দিয়ে ডিফাইন করি তাহলে এটা হবে 1 to 100 NM। টোটাল 4টে ইউনিটের মাধ্যমে আমরা এখানে অ্যাকচুয়ালি কোলয়েডাল পার্টিকেলের সাইজটাকে ডিফাইন করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 mu থেকে 200 mu, 10 mu থেকে 10 আর্মস্ট্রং থেকে 2000 আর্মস্ট্রং, এবং 10 to the power 3 থেকে 10 to the power 5 পিকোমিটার অর 1 থেকে 100 ন্যানোমিটার। এই যে কোনো একটা রেঞ্জের মধ্যেই, যে কোনো একটা ইউনিটারি রেঞ্জের মধ্যেই যদি আমরা কোনো একটা পার্টিকুলার সলিউশনের আমরা যদি ডিসপার্স যে ফেজ আছে সেই ফেজটাকে রাখতে পারি তাহলে আমরা কী করব? কোলয়েডাল সলিউশন পাবো। বোঝা গেল? তাহলে কোলয়েডাল সলিউশন পেতে গেলে আমাদের যে জিনিসটার উপরে মেনলি ভরসা করতে হবে সেটা হচ্ছে পার্টিকেল সাইজ অফ দ্য ডিসপার্সড ফেজ। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমাদের যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটা 2টো পোর্শনে আমরা ভাগ করতে পারি। সেই 2টো পোর্শন কী কী আমরা একটু দেখব। সেই 2টো পোর্শন হচ্ছে আমাদের, একটা কি, ধরো একটা সলিউশন তৈরি হয়েছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে একটা পোর্শন যেটা আছে যেটাকে আমরা
অ্যাকচুয়ালি এখানে সলভেন্ট বলতে পারি, সেটাকে সলভেন্ট হিসাবে না বলে এটাকে আমরা কি বলতে পারি, ডিসপার্স মিডিয়াম, ডিএম বলে দেওয়া যেতে পারে। আরেকটা, এর মধ্যে ছোট ছোট যে পার্টিকেলসগুলো থাকবে যেগুলো এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এইটাকে আমরা কি বলতে পারি, ডিসপার্সড ফেস। তাহলে ডিএম আর ডিপি এই দুটো মিলে একটা সলিউশন তৈরি হচ্ছে। আমাদের কোনটা এখানটা ইম্পর্টেন্ট, আমাদের এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে ডিপির পার্টিকেল সাইজ। ডিপির কি, এটার পার্টিকেল সাইজ, পার্টিকেল সাইজ। ওকে, ডিপির যে পার্টিকেল সাইজটা আছে এটার উপরেই নির্ভর করছে আমার আলটিমেটলি যে সলিউশনটা তৈরি হচ্ছে সেই সলিউশনটার কোলয়েডাল হবে না ট্রু হবে নাকি আমার সাসপেনশন হবে। তো সিম্পল জিনিস বোঝা গেল। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে চাইলাম আমরা একটুখানি আগেই যে তিনটে রেঞ্জকে আমরা ডিফাইন করেছি, এই তিনটে রেঞ্জও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই তিনটে রেঞ্জ কি বললো, এই তিনটে রেঞ্জ বলছে যে আমাদের কি হতে হবে, আমাদের পার্টিকেল সাইজ হতে হবে 1 MU to 200 MU হতে হবে, অথবা কি হতে হবে 10 Armstrong to 2000 Armstrong হতে হবে, অথবা কি হতে হবে 10 to the power -3 to 10 to the power -5 পিকোমিটার হতে হবে, অথবা 1 to 100 NM হতে হবে। তো এই সাইজ রেঞ্জের মধ্যে কোনো একটা রেঞ্জের মধ্যে যদি পার্টিকেল সাইজগুলোকে আমরা ফেলতে পারি বা তৈরি করতে পারি তাহলেই আমরা কোলয়েডাল সাসপেনশন পাবো। কোলয়েডাল সাসপেনশন না, কোলয়েডাল সলিউশন পাবো। কোলয়েডাল সলিউশনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে পার্টিকেল সাইজটাকে ছোটো করে এমন জায়গায় আনা হবে যাতে তার উপরে গ্র্যাভিটেশনাল আমার যে ফোর্সটা আছে সেটা অনেক কম হয়, এবং যার জন্য পার্টিকেলটা কিছু সময়ের জন্য হলেও সেটা কী করতে পারে ওই মিডিয়ামের মধ্যে মানে ডিএমের মধ্যে সেটা ডিপিটা কী করে সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে, মানে সেটা তার মধ্যে ঘুরে বেড়াতে পারে সিম্পলি, এবং একটা স্টেবিলিটি স্টেজে পৌঁছাতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা কোলয়েডাল নিয়ে এবার যে আলোচনাটা করবো সেটা হচ্ছে এই কোলয়েডাল সিস্টেম ইজ এ 2 phase হেটারোজিনিয়াস সিস্টেম। অবশ্যই হেটারোজিনিয়াস, কারণ দুটো ডিফারেন্ট ফেজ এখানে একসাথে মিলছে। এবং এখানে দেখো, এখানে বলছে দ্য পার্টিকেল সাইজ অফ এ কোলয়েডাল সিস্টেম রেঞ্জেস বিটুইন 1 μm to 50 μm। অ্যাকচুয়ালি এই যে সাইজ রেঞ্জটা এটা যে সবার ক্ষেত্রে এক্স্যাক্ট হবে এরকম কোনো কথা নেই, সাইজ রেঞ্জ ছোটো বড়ো হতে পারে। তো একটা বেসিক রেঞ্জ আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, তো সেটাকেই ফলো করা আমার মতে বলে মোটামুটি ভালো। তো এইবার যেটা বলছে সাবস্টেন্সেস লাইক স্যান্ড, পাউডার গ্লাসেস, BaSO4, AgA, বলছে এই সকল জিনিসগুলো তুমি যদি ওয়াটারে দাও তাহলে ওয়াটারে দিলে কী হবে, দেখবে যে এগুলোর একটা কিছু সময় পরে বটম অফ দ্য কন্টেনারে গিয়ে জমা হচ্ছে এবং তাদের প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। কিন্তু সেখানেই তুমি দেখা যাচ্ছে যদি তুমি কিছু কোনো গাম হতে পারে, গাম সেটাকে তুমি ওয়াটারের মধ্যে গুললে, স্টার্চ যদি হলো, মানে তুমি সামান্য তুমি বলো ময়দাকে তুমি যদি একটু জল দিয়ে একটু হালকা করে হিট করো তাহলে তুমি দেখতে পাবে কী হচ্ছে, সেই জিনিসটা আলটিমেটলি কী হচ্ছে, একটা ঠিক একটা জেলি মতো সাবস্টেন্স তৈরি হচ্ছে, একটা বেশ মানে কী বলবো, মানে একটা কোলয়েডাল সিস্টেমের মতো সেটা তৈরি হয়ে যাচ্ছে। তা কোলয়েডাল সিস্টেমে দুজনের ভূমিকাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি কোলয়েডাল সিস্টেমটার স্টেবিলিটি কিন্তু অনেক অংশে নির্ভর করছে সলিউবিলিটির ওপর। যদি সলিউবিলিটি আমাদের এমন পজিশনে হয় যে আমি জলের মধ্যে NaCl দিয়ে কিন্তু কোনোদিনই আমরা কোলয়েডাল সলিউশন বানাতে পারবো না। জলের মধ্যে NaCl দিলে আমাদের সবসময় যে টাইপের সলিউশনটা তৈরি হবে সেটা কিন্তু হবে ট্রু সলিউশন। কিন্তু NaClটাই যদি আমি অ্যালকোহলে এখানে দিই তাহলে কী হতে পারে, সেখানে NaCl আর অ্যালকোহলের মধ্যে যেহেতু সলিউবিলিটি আর স্প্যারিংলি সলিউবল সল্ট হচ্ছে NaCl ইন অ্যালকোহল, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কোলয়েডাল সাসপেনশন তৈরি করার সুযোগ থেকে যাচ্ছে। কিংবা আর্সেনিয়াম সালফাইড যদি ওয়াটারে দিই তাহলে আর্সেনিয়াম সালফাইড ইজ স্প্যারিংলি সলিউবল সল্ট ইন ওয়াটার, তাহলে তার ক্ষেত্রে যেহেতু কী হচ্ছে সলিউবিলিটিটা যেহেতু অতটা বেশি না, তাহলে সে গুলে গিয়ে ট্রু সলিউশন তৈরি করার প্রবণতা দেখাচ্ছে না। সে তখন কী সলিউশন তৈরি করার প্রবণতা দেখাচ্ছে, কোলয়েডাল সলিউশন তৈরি করার প্রবণতা দেখাচ্ছে। এবার কোলয়েডাল সলিউশনের যে বেসিক জায়গাটা সেটা হচ্ছে গিয়ে দুটো জিনিসের উপর নির্ভর করে, ডিএম আর ডিপি। তাহলে ডিএমের মধ্যে ডিপির যদি সলিউবিলিটি বেশি হয়, হাইলি সলিউবল সল্টস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রু সলিউশন পেয়ে যাবো, সেখানে কিন্তু কোলয়েডাল সলিউশনে আমরা ধরে রাখতে পারবো না। যেমন তুমি ন্যাপথালিনকে যদি তুমি বেঞ্জিন মধ্যে রিঅ্যাক্ট করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে ন্যাপথলিন এবং বেঞ্জিনের মধ্যে তুমি দেখতে পাবে যে ন্যাপথলিন আর বেঞ্জিন যদি পরস্পরের মধ্যে রিঅ্যাক্ট করে তাহলে দেখা যাবে যে একটা ট্রু সলিউশন তৈরি হচ্ছে, কারণ এখানে দুটোই অর্গানিক মানে কম্পাউন্ড এবং দুটোই গুড সলিউবিলিটি আছে ন্যাপথলিনের বেঞ্জিনের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা ট্রু সলিউশন তৈরি হয়ে গেছে। তাহলে সলিউশনটা আমরা কীভাবে বানাবো তার উপরেও কিন্তু সলিউশনটা কোলয়েডাল হবে নাকি সলিউশনটা ট্রু সলিউশন হবে সেটাও কিন্তু নির্ভর করছে। এটা কার উপর নির্ভর করছে, সলিউবিলিটি অফ ডিপি ইন ডিএম। ওকে, বোঝা গেল। এইবার
আমরা জানি যে কোলয়েডাল সলিউশনের কিছু কিছু প্রপার্টিস আছে। কোলয়েডাল সলিউশনের প্রপার্টিসগুলো কী কী আছে? কোলয়েডাল সলিউশন সেলোফেন পেপার বা পার্চমেন্ট পেপার এদের মধ্যে দিয়ে পাস করতে পারে, সেলোফেন পেপার বা পার্চমেন্ট পেপার। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু ট্রু সলিউশনের মধ্যে ট্রু সলিউশন যদি হয় তাহলে সেগুলো কিন্তু সেলোফেন পেপার বা পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে সহজেই পাস করে যাচ্ছে। কিন্তু কোলয়েডাল যে সলিউশনটা আছে সেই কোলয়েডাল সলিউশনের পার্টিকেলসগুলো মানে ডিসপার্স পার্টিকেলসগুলো আকার বড় হওয়ার জন্য তারা সেলোফেন বা পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে পাস করতে পারছে না, যেটা ট্রু সলিউশন পারছে। আর সাসপেনশনের ক্ষেত্রে তো সামান্য ফিল্টার পেপারের মধ্যে দিয়ে সাসপেনশন পাস করতে পারে না। এটা কি হচ্ছে, মানে আমরা এটা কি বলতে পারি যে মানে ট্রু সলিউশন বা কোলয়েডাল বা সাসপেনশনের মধ্যে পার্থক্য বা পৃথকীকরণ এটা কি করে করা যায়? তো সেক্ষেত্রে পার্টিকেল সাইজ অনুযায়ী আমরা এক একটা ফিল্টার ইউজ করব। যদি আমরা সেলোফেন ইউজ করি তাহলে তার মধ্যে দিয়ে ট্রু সলিউশন যাবে কিন্তু কোলয়েডাল যাবে না। কিন্তু আমরা যদি নর্মাল ফিল্টার পেপারে ইউজ করি তাহলে তার মধ্যে দিয়ে কোলয়েডালও যাবে আর ট্রু সলিউশনে যাবে, কিন্তু কে যাবে না? সাসপেনশন কোর্স সাসপেনশনসগুলো যাবে না। তাহলে কোলয়েডাল সিস্টেম কিন্তু অ্যাকচুয়ালি দুটো এক্সট্রিম জায়গার মধ্যে অবস্থান করছে। একটা কি হেটারোজিনিয়াস কোর্স সাসপেনশন এবং হোমোজিনিয়াস ট্রু সলিউশন, এই দুটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোলয়েডাল যে সলিউশনটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাই করছে বা সেটা অবস্থান করছে। এইবার বলছে কি প্রিপারেশন অফ কোলয়েডাল সিস্টেম। এখানে কোলয়েডাল সিস্টেমের যে প্রিপারেশনটা বলেছে সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, কোলয়েডাল সিস্টেম দুরকম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা কোনো একটা পার্টিকেল যাকে আমরা কোলয়েডে রূপান্তরিত করব, যার কোলয়েডাল সলিউশন তৈরি করব, তাকে এমন আকার দিতে হবে যাতে ওই সাইজ বা রেঞ্জটা, পার্টিকুলার রেঞ্জটা কোথায় থাকে? কোলয়েডাল রেঞ্জের মধ্যে থাকে। কোলয়েডাল রেঞ্জ মানে কি 10 আর্মস্ট্রং টু 2000 আর্মস্ট্রংয়ের মধ্যে থাকছে, বা ধরো 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকছে, বা এরকম বলতে পারে। এখানে দেখো, এখানে মিউএমের মধ্যে দেওয়া আছে 1 মিউএম টু 50 মিউএমের মধ্যে, এর মধ্যেও থাকতে পারে, যে কোনো একটা রেঞ্জের মধ্যে। মানে অ্যাকচুয়ালি অতটাই ছোটো তোমাকে পার্টিকেল তৈরি করতে হবে, এটাই হচ্ছে আলটিমেটলি তোমার টার্গেট। ওকে, তা বলছে টু অবটেইন দ্য সাবস্টেন্স ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন দ্য ডিজায়ার্ড স্টেট অফ ফাইন সাবডিভিশন ইন দ্য ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়ামে যেন ওই রকম ফাইন সাবডিভিশন পাওয়া যায়। To add a protective or stabilizing agent to maintain the stability of the system. আলটিমেটলি কোনো একটা মাসকে যদি তুমি একটা অন্য সিস্টেমের মধ্যে, মানে অ্যাকচুয়ালি হেটারোজিনিয়াস সিস্টেম কোলয়েডাল সলিউশন, তো হেটারোজিনিয়াস সিস্টেমের মধ্যে যদি রেখে দিতে চাও তাহলে তার স্টেবিলিটিটা বজায় রাখার জন্য তোমাকে বাইরে থেকে কিছু জিনিস অ্যাড করতে হবে। এইবার এই জিনিসটা অনেক সময় বাইরে থেকে অ্যাডও করতে হয়, যেটা অ্যাকচুয়ালি স্টেবিলাইজার হয় কোলয়েডের ক্ষেত্রে, অথবা কি সেটা সিস্টেমের মধ্যেই কোলয়েড অনেক সময় তৈরি করে নেয়। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে, কারণ স্টেবিলিটি কোলয়েডের একটা বিরাট বড় ফ্যাক্টর। আর টু পিউরিফাই দ্য কোলয়েডাল সিস্টেম ফ্রম এক্সেস অফ রিএজেন্ট ইউজড আর বাই প্রোডাক্ট ফর্ম, মানে তুমি দেখা যাচ্ছে কোলয়েডটা তৈরি করার সময় যদি কোনো রকম, কারণ কেমিস্ট্রিতে আমরা জানি যে বাই প্রোডাক্টের একটা বিরাট বড় ভূমিকা আছে, তাহলে বাই প্রোডাক্ট যদি তৈরি হয়ে যায় তাহলে সেই বাই প্রোডাক্টগুলোকে তুমি কী করে সেই কোলয়েডাল সিস্টেম থেকে দূর করে, মানে সেটাকে অ্যাকচুয়ালি একটা প্রপার কোলয়েডাল সিস্টেম, মানে পিওর কোলয়েডাল সিস্টেম তুমি সেটাকে তৈরি করবে। এই তিনটে জিনিস কিন্তু প্রিপারেশন অফ কোলয়েডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি আমরা কত সহজে ওই সাইজের পার্টিকেল তৈরি করতে পারবো এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ওটা স্টেবিলিটি দেওয়ার জন্য আমাকে কি বাইরে থেকে কিছু অ্যাড করতে হচ্ছে না, ও নিজেই নিজের স্টেবিলিটি দিতে পারবে, এটাও এমন। আর পিউরিফাই দ্য কোলয়েডাল সিস্টেম, পিউরিফিকেশনটা কী করে করবো, এই তিনটে জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কি কনডেনসেশন মেথডের মাধ্যমে তুমি তৈরি করতে পারো, অথবা ডিসপারশন মেথডের মাধ্যমে তুমি তৈরি করতে পারো। এখানে কনডেনসেশন মেথড মানে কি অ্যাকচুয়ালি জমানো মানে কি বলছে যে কোনো একটা জিনিস, মানে আমি একটা জিনিস বলতে পারি, মানে কোনো একটা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কি করছো তুমি সাধারণত একটা কোলয়েডাল সলিউশনকে তৈরি করার চেষ্টা করছো। সেই কোলয়েডাল সলিউশনটা ধরো একটা কম্পাউন্ডের হতে পারে বা মেটালের হতে পারে। তো এই যে কনডেনসেশন মেথডে, এটা বলছে একটা ইনডাইরেক্ট মেথড বলতে হচ্ছে ইট ইজ দ্য রেজাল্ট অফ কেমিক্যাল রিয়াকশন বিটুইন দ্য পার্টিকেলস অ্যান্ড মলিকিউলস অফ কোলয়েডাল সাইজ আর when the colloidal size are obtained. Here the substance which is to be dispersed is generated in situ বাই সাম কেমিক্যাল রিয়াকশান, মানে যে ডিসপারশন মিডিয়ামের মধ্যেই ডিসপার্স যে ফেস সেটাকে তৈরি করে সাসপেন্ডেড করে দেওয়া হচ্ছে, ইনসিটুই তৈরি করে সাসপেন্ডেড করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনডেনসেশন যে প্রসেস বা মেথড, এটার হচ্ছে মজা। এবার কি বলছে, সল অফ দ্য সাবস্টেন্স হুইচ আর স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটারের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে যদি ডিএমের মধ্যে ইজিলি সলিউবল হয়ে যায় তাহলে কিন্তু ট্রু সলিউশন তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কোলয়েডাল পাবো না। তাহলে কোলয়েডাল তৈরি করতে গেলে আমাদের প্রথম দেখতে হবে কি ডিপি যেন ডিএমের মধ্যে স্প্যারিংলি সলিউবল হয়।
মানে খুব একটা বেশি সলিউবল হবে না। তাহলে মেটাল, সালফার অ্যান্ড সার্টেন মেটালিক সালফাইডস, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি জল বা ওয়াটার মিডিয়ামে কি ভালো মতো সলিউবল না, স্পার্ডিংলি সলিউবল, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, যাদের এস ইজ ভেরি লো, যাদের কী হচ্ছে এস খুব কম, তাদের ক্ষেত্রে কী হচ্ছে ক্যান বি রেডিলি অবটেইনড বাই স্টার্টিং উইথ এ রিলেটিভলি কনসেন্ট্রেটেড সলিউশন অফ এ সুইটেবল মানে তাদেরকে কনসেন্ট্রেটেড একটা সলিউশন থেকে সহজেই আমরা কী করতে পারি, কোলয়েডাল সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারি। ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশন মে বি ইউজড, যে কেমিক্যাল রিয়াকশানগুলো ইউজ করে এইগুলো করা হয় এখানে তার একটা লিস্ট দেওয়া হয়েছে। রিডাকশানের মাধ্যমে করাতে হবে। রিডাকশান কার করবে? সাধারণত আমরা মেটালের রিডাকশান করতে পারি। মেটাল সাধারণত কী থাকে, আমরা জানি যে মেটাল বেশিরভাগটাই অক্সিডাইজড অবস্থায় থাকে। তাহলে মেটাল যদি অক্সিডাইজড অবস্থায় থাকে তাকে আমরা রিডিউস করবো। রিডিউস করে কী করব, তার একটা ফ্রি ফর্মে আনবো। ফ্রি ফর্মে এনে তাদেরকে কী করব, তাদেরকে সলের আকারে আমরা মিডিয়ামের মধ্যে ডিসপার্স করে দেবো। মিডিয়ামের মধ্যে কী করবো, ডিসপার্স করে দেবো। দ্য রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা কী ইউজ করতে পারি, হাইড্রোজেন ইউজ করতে পারি, ফসফিন ইউজ করতে পারি, কার্বন মনোঅক্সাইড, ফসফরাস, ফর্মালডিহাইড, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, H2O2 পেরক্সাইড, এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। পার্টিকুলারলি এখানে হয়তো বলেওছে, এখানে তোমরা দেখতেও পারো, এই যে এখানে লেখা আছে পার্টিকুলার এই জিনিসগুলো সম্বন্ধে আমরা কী কী ইউজ করতে পারি এখানে রিডাকশানের জন্য। এখানে এই জিনিসগুলোর নাম দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের জন্য। এইবার যেটা এখানে বলছে সেটা হচ্ছে গিয়ে কী বলছে, যে hydrogen, these are all non-electrolytes and do not produce electrolytes which would cause precipitation to occur. অ্যাকচুয়ালি কী হয়, আমি একটা জিনিস তোমাকে বলি, যে কোলয়েডাল যে পার্টিকেল আছে, কোলয়েডাল পার্টিকেলগুলোর ক্ষেত্রে এই পার্টিকেলগুলো সারফেসে মাঝে মাঝে চার্জ চলে আসে। পার্টিকেলগুলো যে ঘুরে বেড়াচ্ছে কী হচ্ছে, মাঝে মাঝে চার্জকে অ্যাকোয়ার করে নেয়। এই চার্জকে অ্যাকোয়ার করার ক্ষেত্রেও কে কোন কোলয়েড কোন ধরনের চার্জ অ্যাকোয়ার করবে সেটা তার ওপরে নির্ভর করছে। তো সেটাও নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, ভবিষ্যৎ নয় অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে যে বিষয়টা মেনলি বলছে, সেই বিষয়টা বলছে যে এই যে চার্জ হয়ে যাওয়ার কারণে কি হয়, যে তুমি যদি এতে কোনো চার্জ একটা ইলেকট্রোলাইট দিয়ে তুমি যদি এটাকে রিডিউস করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, এদের কোয়াগুলেশন হয়ে প্রেসিপিটেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কোয়াগুলেশন হয়ে প্রেসিপিটেশন হয়ে যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি যদি অপোজিট চার্জের তুমি ইলেকট্রোলাইট মেশাও, যে ক্লয়েড বা কোলয়েডাল সল তৈরি হচ্ছে, সেই সলের মধ্যে যদি তুমি অপোজিট চার্জ মেশাও, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হচ্ছে যে সেই চার্জের অপোজিট চার্জগুলো কোলয়েডের সারফেসে জমে জমে কোলয়েডটাকে পার্টিকেলটাকে বড় করে দেবে। বড় করে দিয়ে কী হবে, একসময় প্রেসিপিটেট ফেলে দেবে। তাহলে সেই জিনিসটা যাতে না হয় সেই জন্য কী হয়, এগুলোকে নন ইলেকট্রোলাইটস দিয়ে সাধারণত রিডিউস করা হয়। এ সিলভার সল মে বি প্রিপেয়ার্ড বাই পাসিং এ কারেন্ট অফ পিওর হাইড্রোজেন গ্যাস থ্রু এ স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার অক্সাইড। একটা সিলভার অক্সাইডের মধ্যে দিয়ে কী করছে, পিওর হাইড্রোজেন গ্যাস, সিলভার অক্সাইডের যে সলিউশন আছে তার মধ্যে দিয়ে পিওর হাইড্রোজেন গ্যাস পাস করে কী করছে, সিলভার সল তৈরি করছে। মানে সিলভার অক্সাইডটাকে এখানে রিডিউস করছে হাইড্রোজেন গ্যাস দিয়ে, এবং সেখান থেকে কী তৈরি হচ্ছে, সিলভার অক্সাইড তৈরি হচ্ছে। Actually, the latter reagents have also seen used in the precipitation of salts of silver, platinum, palladium, iridium. এই জিনিসগুলো বিভিন্ন টাইপের যে রিডাকশন আছে, যেমন ক্লোরোঅরিক অ্যাসিড সলিউশনের থেকে আমরা সোনার যে সল পেতে পারি, গোল্ড সল পেতে পারি, এগুলো সব রিডাকশনের মাধ্যমে তৈরি করা যেতে পারে। অক্সিডেশনের মাধ্যমেও কিছু কিছু জিনিস হতে পারে, যেমন ধরো অক্সিডেশন কাদের করতে চাইবো, অক্সিডেশন করতে চাইবো হচ্ছে সাধারণত যেগুলো আমাদের নন মেটালস আছে। অক্সিডেশন কাদের করতে চাইবো, সাধারণত যেগুলো নন মেটালস আছে। তাহলে নন মেটালসের অক্সিডেশন মানে সালফারের আছে। এ ভেরি গুড ইলাস্ট্রেশন অফ দিস রিয়াকশন ইজ দ্য ফর্মেশন অফ সালফার সল বাই অক্সিডেশন অফ অ্যাকুয়াস হাইড্রোজেন সালফাইড, H2S। মানে যারা অলরেডি লোয়েস্ট রিডিউসিং স্টেটে রয়েছে, যাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে একদম লোয়েস্ট, মানে H2S, NH3, এগুলোর ক্ষেত্রে NH3 হবে না এখানে, কারণ এটা হাইলি সলিউবিলিটি নাইট্রোজেনের জন্য। তো অ্যাকচুয়ালি সালফার যে সল তৈরি করতে হবে, সেখানে H2Sকে আমরা যদি অক্সিডাইজ করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেখান থেকে আমরা যে নন মেটালিক যে সালফার, সেই সালফারটা পেতে পারি এবং সেখান থেকে সালফারের সল তৈরি করতে পারি। সেলেনিয়াম সলও কিন্তু আমরা সেমভাবে তৈরি করতে পারি, সালফার সেলেনিয়ামের সল। এবার এখানে কি বলছে, এখানে বলছে যে ডাবল ডিকম্পোজিশনটা নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাকচুয়ালি ডাবল ডিকম্পোজিশনটা আমাদের কোথায় লাগবে আমি সেটাও একটুখানি বলে দিই। ডাবল ডিকম্পোজিশনটা আমাদের লাগে যখন আমরা চার্জ অন কোলয়েডাল পার্টিকেলস নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু ডাবল ডিকম্পোজিশন লাগবে। বলছে বেরিয়াম সালফেট সল্ট তৈরি করবে, সিলভার হ্যালাইড সল্টস, এগুলো যদি তৈরি করতে চাও তাহলে তুমি ডাবল ডিকম্পোজিশনের সাহায্য নিতে পারো। মানে বেরিয়াম ক্লোরাইড
আর H2SO4 বা ওই টাইপের তুমি একটা কিছু সালফেট দিলে সেখান থেকে দেখা যাচ্ছে বেরিয়াম সালফেটের একটা সল্ট তৈরি হয়ে আসলো। এইবার মেন কথাটা হচ্ছে এই টাইপের সল্ট তৈরি করার ফলে ডাবল ডিকম্পোজিশনের যে সল্টগুলো তৈরি হয় এই সল্টগুলোর ক্ষেত্রে বেশিরভাগই চার্জ হয়ে যাওয়ার একটা বিরাট বড় প্রবণতা থাকে। তারপর হাইড্রোলিসিসের মাধ্যমেও তুমি করতে পারো। হাইড্রোলিসিসও অ্যাকচুয়ালি একটা ডাবল ডিকম্পোজিশন। বলছে আয়রন অর অ্যালুমিনিয়াম অফ সাম অফ নন মেটালস, কিছু কিছু নন মেটালসের and of some non-metals of salt of ferric oxide is prepared by adding a small quantity of ferric chloride on boiling water। মানে ferric chloride দিয়ে দিয়েছে, FeCl3 দিয়েছে বয়লিং ওয়াটারে। মানে ব্যাপারটা তোমাদের কী দাঁড়াচ্ছে সেটা আমি একটু এখানে করে দেখাচ্ছি তোমাকে। এখানে ধরো ফেরিক ক্লোরাইড দিয়েছে, FeCl3 দিয়েছে, এটাকে বয়লিং ওয়াটারে দিয়ে দিয়েছে, H2O বয়লিং। এটা দিয়ে দিলে এটা অ্যাকচুয়ালি কী রিয়াকশান দেখাচ্ছে, FeOH3 FeOH3 প্লাস HCl। ঠিক আছে, এই রকম টাইপের যে রিয়াকশান আছে এই রিয়াকশানগুলোতে দেখা যাচ্ছে কী হচ্ছে, এখানে FeOH হলে ফেরাস হাইড্রক্সাইডের যদি সল্ট তৈরি করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, এই প্রসেসে আমরা ডাবল ডিকম্পোজিশন করতে হবে। হাইড্রোলিসিসও কী হচ্ছে, অ্যাকচুয়ালি ডাবল ডিকম্পোজিশন হচ্ছে, কারণ এখান থেকে H2O থেকে আসছে, এখান থেকে আসছে H+ আর OH-, H+ আর OH-। এই H+OH- কাকে গিয়ে অ্যাটাক করছে, এই Fe2+কে গিয়ে অ্যাটাক করছে এবং H+টা Cl-কে অ্যাটাক করে কী করছে, এখানে HCl এবং FeOH3 দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাবল ডিকম্পোজিশনটা অ্যাকচুয়ালি হাইড্রোলিসিসের ক্ষেত্রেও ডাবল ডিকম্পোজিশন হচ্ছে এবং এর মাধ্যমেও কী করছি আমরা সল্ট তৈরি করতে পারছি। কী ধরনের সল্ট তৈরি করতে পারছি, ফেরাস হাইড্রক্সাইড, তারপরে এখানে কী হচ্ছে থোরিয়াম হাইড্রক্সাইড, তারপরে বিসমাথ হাইড্রক্সাইড ইত্যাদি হাইড্রক্সাইড সল্ট তৈরি করার জন্য আমরা হাইড্রোলিসিস প্রসেসটার সাহায্য নিতে পারি। এবার কী বলছে, সলভেন্ট এক্সচেঞ্জ। অবশ্যই সলভেন্ট এক্সচেঞ্জ ইন দিস প্রসেস নো অ্যাকচুয়াল কেমিক্যাল রিয়াকশান, অ্যাকচুয়ালি এখানে কোনো কেমিক্যাল রিয়াকশান হয় না। ঠিক আছে, বলছে সল অফ গাম ম্যাস্ট্রিক সালফার, মানে সলভেন্ট এক্সচেঞ্জ মানে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে, অ্যালকোহলিক সলিউশন ইন লার্জ এক্সেস অফ ওয়াটার। মানে অ্যাকচুয়ালি এখানে কী করা হয়, পার্টিকুলারলি একটা সল্ট বা দেখা যাচ্ছে স্টার্চ এগুলোকে নেওয়া হয়, এগুলো সলিবিলিটি দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে যদি বেশি থাকে তাহলে সেখানে অন্য একটা সলভেন্ট যুক্ত করে তার সলিবিলিটিটাকে কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দেওয়া হলে আলটিমেটলি টার্গেট হচ্ছে আমাকে সলিবিলিটিটা কমাতে হবে। তো সেই সলিবিলিটিটা কমালে কী হচ্ছে, সেটা হচ্ছে কোলয়েডাল পার্টিকেলের ফর্ম নিতে শুরু করে। ইন দিস প্রসেস নো অ্যাকচুয়াল কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস। When a relatively concentrated solution of a substance is added to the large volume of liquid in which it is very sparingly soluble, মানে কি যেগুলো দেখা যাচ্ছে ওয়াটারে সলিউবল সেগুলোর ক্ষেত্রে অ্যালকোহল যোগ করে দেওয়া হলো, অ্যালকোহল যোগ করে দেওয়ার ফলে কী হচ্ছে, তার সলিবিলিটিটা কমে গেল। ওকে, এক্ষেত্রে কী হয়, সলভেন্ট এক্সচেঞ্জ মেথড এটাকে বলা হয়। এবং এছাড়া আছে কি সালফার সল এখানে তৈরি হচ্ছে, দেখছো সালফার সলস আর ইজিলি অবটেইন বাই অক্সিডেশন অফ H2S, যেটাকে কী বলছে, অক্সিডেশন। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে সলগুলো তৈরি করছি সেগুলো কী কী প্রসেসে তৈরি হতে পারে, রিডাকশনের মাধ্যমে তৈরি হতে পারে, অক্সিডেশনের মাধ্যমে তৈরি হতে পারে, ডাবল ডিকম্পোজিশনের মাধ্যমে তৈরি হতে পারে, হাইড্রোলিসিসের মাধ্যমে তৈরি হতে পারে এবং সলভেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে তৈরি হতে পারে। ওকে, ঠিক আছে। আর ডিসপারশন মেথড বলতে আমরা যে মেথডগুলোর কথা আগেই জানি, যেমন আমরা পড়েছি আমাদের বাংলা বইতে ব্রেডিক্স আর্ক প্রসেস। ব্রেডিক্স আর্ক প্রসেসের ক্ষেত্রে কী হয়, ব্রেডিক্স আর্ক প্রসেসে আমাদের ইলেকট্রোডকে ঢুকিয়ে দেওয়া হয় কিসের মধ্যে, যে একটা সলিউশনের মধ্যে, এবার তারপরে ইলেকট্রিক্যাল ডিসচার্জের মাধ্যমে বা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমাদের কী করা হয়, সল্ট তৈরি করা হয়। এটা ব্রেডিক্স আর্ক, এটা ডিসপারশন মেথডের মধ্যেও পড়ছে। মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন বলছে পার্টিকেলগুলো যেটা একটা সলিড টাইপের জিনিস থাকলো সেটাকে একটা কোলয়েডাল মিলের মধ্যে দিয়ে দেয়। কোলয়েডাল মিল একটা যন্ত্র, যাতে সেই জাঁতার মতো বা চাকতির মতো ঘোরে, সেই চাকতির মতো ঘোরে যে যন্ত্রটা, সেই যন্ত্রটার মধ্যে কী হয়, অ্যাকচুয়ালি কোলয়েডাল পার্টিকেলের সাইজের পার্টিকেল তৈরি করা হয়, তৈরি করে সেটাকে কী করা হয়, একটা সলিউশনের মধ্যে, যাতে সেটা স্প্যানিংলি সলিউবল, তার মধ্যে সেটাকে ডুবিয়ে দেওয়া হয়। এবার পেপটাইডেশন অফ আয়ন্স, এটা খুবই সহজ। ধরো কোনো একটা কোলয়েডাল পার্টিকেল, মানে সেটা কোয়াগুলেটেড হয়ে পড়েছে, কোয়াগুলেটেড মানে প্রেসিপিটেড হয়ে পড়েছে, এবার সেটাকে কি বলছে, সেটাকে ডিসপার্স করা হবে, পেপটাইজ করা হবে। পেপটাইজ বা ডিসপার্স করা মানে কি, সেই কোয়াগুলেশন থেকে আবার সলিউশনে ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এখানে দেখা যায় যে কী হয়েছে, সেখানে বলছে যে ফ্রেশলি প্রেসিপিটেটেড ফেরিক হাইড্রক্সাইড, আমরা একটুখানি আগে দেখলাম, ফ্রম ফেরিক ক্লোরাইড অ্যান্ড
অ্যামোনিয়াম কার্বনেট ক্যান বি পেপটাইজড বাই ফেরিক ক্লোরাইড থ্রু দ্য ওয়াটার ইন হুইচ দে আর সাসপেন্ডেড। এই জিনিসটা বারবার এই একই জিনিসটা আসছে, সেটা হচ্ছে চার্জ অন কোলয়েডাল পার্টিকেল, যেটা আমি এখানে ব্যাখ্যা করব। তো সেটা আমি একটুখানি বলছি তোমাদের। চার্জ অন কোলয়েডাল পার্টিকেল বলতে কী বলছে? অ্যাকচুয়ালি চার্জ অন কোলয়েডাল পার্টিকেল বলতে যে জিনিসটা আমরা এখানে বোঝাই সেটা হচ্ছে গিয়ে, ধরো আমি এখানে তৈরি করলাম FeCl3। ভাবো FeCl3 সঙ্গে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম NH4 CO3। তাহলে অ্যামোনিয়াম কার্বনেট নিলাম আমরা, অ্যামোনিয়াম কার্বনেটের মেশালাম, মিশিয়ে কী তৈরি হলো? ধরো ফেরাস হাইড্রোক্সাইড, সরি হ্যাঁ। তো দেখো এখানে যেমন আমরা একটুখানি আগে পড়ছিলাম, অ্যাকচুয়ালি আমরা একটা প্রসেস পড়ছিলাম ডাবল ডিকম্পোজিশনের মাধ্যমে কি তৈরি করা হচ্ছিল? অ্যাকচুয়ালি সল তৈরি করা হচ্ছে। কীরকম ধরনের? ধরুন হাইড্রোলিসিসের মাধ্যমে বা ডাবল ডিকম্পোজিশনে ফেরাস হাইড্রক্সাইড, তারপরে ধরো বিসমাথ হাইড্রক্সাইড, এরকম টাইপের সল তৈরি করা হচ্ছে, হাইড্রক্সাইড সলস। তাহলে এখানে দেখা যাচ্ছে ফেরাস ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম কার্বনেট মেশানো হয়েছে ইন অ্যাকুয়াস মিডিয়াম। তাহলে কি হয়েছে? এখানে ফেরিক হাইড্রক্সাইডের একটা পিপিটি পড়েছে। এখানে কি পড়েছে? ফেরিক হাইড্রক্সাইডের একটা পিপিটি এখানে পড়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেরিক হাইড্রক্সাইডের একটা পিপিটি পড়েছে। বলছে এই পিপিটিটাকে রিডিসপার্স করা হবে, এই পিপিটিটাকে কি পেপটাইজেশন করা হবে, মানে রিডিসপার্স করা হবে। কার মধ্যে? এটা ডিসপার্স যে মিডিয়াম আছে তার মধ্যে। এবার এটাকে কী করে আমি রিডিসপার্স করবো এটা আমি একটুখানি বোঝাবো। তো এখানে বোঝাতে গেলে আমি একটা জিনিস দেখাবো যে শুরু হয়েছিল যে রিয়াকশানটা, সেটা কোথা থেকে শুরু হয়েছিল? সেটা শুরু হয়েছিল হচ্ছে FeCl3 থেকে। এই FeCl3 এরা বিভাজিত হয়ে Fe3+ অ্যান্ড Cl- তৈরি করেছে। এবং সলিউশনে আলটিমেটলি কী তৈরি হয়েছে আমার এখানে? সলিউশনে আমার এখানে তৈরি হয়েছে FeOH3। ভালো করে বুঝবো। এবার FeOH3 কী তৈরি হয়েছে? পার্টিকেল তৈরি হয়েছে। FeOH3 কী তৈরি হয়েছে? পার্টিকেল তৈরি হয়েছে। এই পার্টিকেলের গায়ে Fe3+, কি বললাম কোনটা? এই Fe3+ এর যে ছোট ছোট আয়ন্সগুলো আছে সেগুলো অ্যাডজর্ব হয়েছে। কী হয়েছে? অ্যাডজর্ব হয়েছে বা এসে লেগে গেছে। কেন? ডিউ টু কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট বলতে ওই রকমভাবে নয়, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ধরনের সল পার্টিকেলসগুলো তৈরি হচ্ছে, মানে এখানে ফেরিক হাইড্রক্সাইডের সল পার্টিকেলগুলো তৈরি হয়েছে, তার গায়ে কী লেগে যাচ্ছে? যেহেতু এটা ফেরাস হাইড্রক্সাইড, ও সলিউশনের মধ্যে কমন আয়ন কোনটাকে পাচ্ছে? Fe। কমন আয়ন কোনটাকে পাচ্ছে? Fe-কে পাচ্ছে। তাহলে সেই জন্য কী হচ্ছে? ও Fe-কে ও সারফেসে অ্যাডজর্ব করে নিচ্ছে। Fe-র প্লাস চার্জ, তাহলে এর সারফেসে কী ধরনের চার্জ যুক্ত হচ্ছে? এর সারফেসে যুক্ত হচ্ছে সব পজিটিভ চার্জ। কী ধরনের চার্জ যুক্ত হচ্ছে? সব পজিটিভ চার্জ এর সারফেসে যুক্ত হচ্ছে। তাহলে পজিটিভ চার্জ যদি যুক্ত হয়, তাহলে এর সারফেসে একটা লেয়ারে পজিটিভ চার্জ যদি তৈরি হয়, তাহলে কী হচ্ছে? এটা একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের মতো অ্যাট্রাক্ট করছে, এর চার্জ কী হচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হচ্ছে? এর চার্জগুলো পজিটিভ হয়ে যাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে, ধরো এরকম একটা সলিউশন ছিল, যে সলিউশনের মধ্যে এখানে কী ছিল? এখানে একটা প্রেসিপিটেশন পড়েছিল। ভালো করে বুঝো, প্রেসিপিটেশন পড়েছিল। এখানে কার প্রেসিপিটেশন পড়ে রয়েছে? এখানে প্রেসিপিটেশন পড়ে রয়েছে হচ্ছে FeOH3, মানে ফেরিক হাইড্রক্সাইডের প্রেসিপিটেশন পড়ে রয়েছে। এবার এতে তুমি কী দিচ্ছ? এতে তুমি দিচ্ছ ফেরিক ক্লোরাইড। এতে তুমি কী দিচ্ছ? ফেরিক ক্লোরাইড দিচ্ছ। ওকে, এতে তুমি কী দিচ্ছ? ফেরিক ক্লোরাইড। এবার ফেরিক ক্লোরাইড কী করছে? এর মধ্যে গিয়ে কী করছে? এর সারফেসে জমা হচ্ছে, জমা হয়ে কী হচ্ছে? এটাকে পজিটিভলি চার্জ করে দিচ্ছে। এবং এর বাইরে কী আছে? এর বাইরে আছে সলভেন্ট। এর বাইরে কী আছে? সলভেন্ট, যেটাকে আমরা বলছি DM। তাহলে কী করছে? এর সারফেসে পজিটিভলি চার্জ করে দেওয়ার কারণে
কী হচ্ছে, এরা রিডিসপার্স হয়ে যাচ্ছে। এরা কী হচ্ছে, রিডিসপার্স হয়ে যাচ্ছে। কীরকমভাবে রিডিসপার্স হয়ে যাচ্ছে, ধরো এই ধরো সলিউশন, এরা রিডিসপার্স হয়ে যাচ্ছে এরকমভাবে। ধরো এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এ কী চার্জ ক্যারি করছে, পজিটিভ। আবার এখানে একটা পার্টিকেল আছে, পজিটিভ চার্জ ক্যারি করছে। তাহলে এই দুটো পজিটিভের মধ্যে কী হচ্ছে, অ্যাকচুয়ালি একটা কী কাজ করছে, রিপালশন ফোর্স কাজ করছে। কী কাজ করছে, অ্যাকচুয়ালি এটা একটা রিপালশন ফোর্স কাজ করছে। রিপালশন ফোর্স, এই রিপালশন ফোর্স কাজ করার কারণে কী হচ্ছে, এদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, এরা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এরা কী হচ্ছে, পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এই দুটো মলিকিউলস এই পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা আবার কোথায় ফিরে আসছে, আবার ডিসপারশন মিডিয়ামে ফিরে আসছে এবং আবার কি তৈরি করছে, কোলয়েডাল সল তৈরি করছে। অ্যাকচুয়ালি পেপটাইজেশনের ক্ষেত্রে এটাই হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে একটা জিনিস দেখালাম যে কোলয়েডাল যে পার্টিকেলস আছে তার পৃষ্ঠতলে কী করে চার্জগুলো আসছে। তারা কী করে, কোলয়েডাল সলিউশন পৃষ্ঠতলে সেম টাইপস অফ আয়ন্স যেগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে। এখানে আমি আরও একটা উদাহরণ দেখাতে পারি তোমাদের, যেটা তোমাদের দেখে ভালোও লাগবে। অ্যাকচুয়ালি দেখো, বলছে AgNO3, ভালো করে বোঝো, AgNO3 এর সঙ্গে পটাশিয়াম আয়োডাইড মিশিয়েছে। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে AgI প্লাস KNO3। এইবার এখানে কি তৈরি হয়েছে, AgI। ওকে, তাহলে এখানে যদি AgI তৈরি হয় তাহলে AgI যে মলিকিউলসটা আছে সেই মলিকিউলসটা এরকম একটা মলিকিউলস চিন্তা করো, AgI এটা। এইবার কি হচ্ছে, যদি সলিউশনে আমার কি বেশি থাকে, সলিউশনে যদি আমার Ag প্লাস বেশি থাকে, কি বেশি থাকে, Ag প্লাস বেশি থাকে, তাহলে AgI ওর সারফেসে Ag প্লাসকে নেবে। তাহলে সেক্ষেত্রে পজিটিভলি চার্জড হয়ে যাবে ও সারফেস। ওকে, কিন্তু যদি এখানে আমার বেশি থাকে I মাইনাস, তাহলে এই I মাইনাস AgI এর গায়ে গিয়ে জমা হবে, তখন কি হবে, নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তখন কি হবে, নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে এই AgI এর ক্ষেত্রেই আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। ধরো এই AgI ধরো এটা একটা AgI মলিকিউলস আছে, তাহলে এটা দু রকমের পরিণতি হতে পারে। যদি আমার সলিউশনের ক্ষেত্রে Ag2+ বেশি থাকে আর I মাইনাস বেশি থাকে। যদি Ag2+ বেশি থাকে তাহলে AgI এর গায়ে গিয়ে Ag2+ আগে অ্যাডজর্ব হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, AgI পজিটিভলি চার্জ হয়ে যাবে, ওর সারফেসে কী থাকবে, শুধু পজিটিভলি। এবার যদি I মাইনাস থাকে, বেশি থাকে, তাহলে কী হবে, ওর সারফেসে নেগেটিভ চার্জ চলে আসতে শুরু করবে। তাহলে কি করে একটা সলিড পার্টিকেল চার্জ হচ্ছে সেটা একদম আমাদের ধারণাটা পরিষ্কার হলো। তাহলে এই একটা সলিড পার্টিকেল যদি চার্জ হয় তাহলে ভালো করে বোঝো যে ওর সারফেসে দেখা যাচ্ছে পার্টিকুলারলি পজিটিভ চার্জ এসে জমা হয়েছে অথবা নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে। তাহলে কি হবে, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এসে যদি জমা হয় তাহলে ওর সারফেসে একটা পোটেনশিয়াল তৈরি হবে। ওকে, এই একটা ধরো পার্টিকেল আছে যার সারফেসে কী তৈরি হয়েছে, একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। ভালো করে বুঝবে, এখানে কি তৈরি হয়েছে, পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যখন তৈরি হয়েছে তাহলে আমার সলিউশনে যে নেগেটিভ চার্জগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি হবে, অ্যাট্রাক্ট হয়ে কী হবে, এর উপরে নেগেটিভ চার্জগুলো এসে যুক্ত হবে। তাহলে যে পজিটিভ চার্জগুলো আমার ফার্স্ট লেয়ারে যুক্ত হয়েছিল, যে পজিটিভ চার্জগুলো কী হয়েছিল, আমার ফার্স্ট লেয়ারে যুক্ত হয়েছিল, সেগুলো কী হবে, কনসেন্ট্রেটেড একটা লেয়ার তৈরি করবে। আর এর গায়ে যে নেগেটিভ চার্জগুলো এসে জমা হবে তারা কি করবে, তারা একটা স্লিপিং লেয়ার তৈরি করবে। স্লিপিং মানে কি, এই লেয়ারটা স্লিপ করবে। এটা কি লেয়ার হবে, এটা হবে একটা স্লিপিং লেয়ার। ওকে, এবং এই দুটো লেয়ারের মধ্যে যে চার্জের ডিফারেন্স হবে, সেই চার্জের ডিফারেন্সটাকে একটা পোটেনশিয়াল দিয়ে যদি আমি চিহ্নিত করি তাহলে সেটা কি হবে, অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে, মানে একটুখানি ভুল হয়ে গেল চিহ্নিত করাটা, অ্যাকচুয়ালি এখানে না, সরি, যেটা এই একদম যে ফাইনাল যে লেয়ারটা আছে সেখানে যে পোটেনশিয়ালটা থাকবে সেই পোটেনশিয়ালটাকে আমরা কী নাম দেবো, সেই পোটেনশিয়ালটা হবে জিটা পোটেনশিয়াল। সেই পোটেনশিয়ালটাকে কী বলবো, জিটা পোটেনশিয়াল। কারণ কি, এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যেটা আছে এই দুটো লেয়ারের মধ্যে, মানে স্লিপিং লেয়ার আর কনসেন্ট্রেটেড লেয়ারের মধ্যে
যে চার্জের ডিফারেন্স তৈরি হবে সেটাকে বলবো জিটা পোটেনশিয়াল। তো বোঝা গেল অ্যাকচুয়ালি কোলয়েডাল সিস্টেমটা কীভাবে তৈরি হচ্ছে। তো কোলয়েডাল সিস্টেমটা তো আমাদের এইভাবে তৈরি হলো। তো এইবার আমরা আবার আমাদের মূল জায়গাগুলোই ফিরে আসবো। দেখা যাচ্ছে এখানে কোলয়েডাল সিস্টেমের তৈরিটা আমরা খুব সুন্দর করে বুঝলাম, কী করে ডিসপারশন হচ্ছে, পেপটাইজেশন হচ্ছে সেটাও আমরা বুঝলাম, কীভাবে একটা কোলয়েডাল পার্টিকেল চার্জকে তার সারফেসে ধরে রাখছে সেটাও আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। অ্যাকচুয়ালি কী হচ্ছে এইবার আমরা যেটা বলবো দ্যাট ইজ পিউরিফিকেশন অফ সল্ট। পিউরিফিকেশন অফ সল্ট বলছে দুটো প্রসেসের মাধ্যমে সল্টটাকে পিউরিফাই করা হচ্ছে। একটা কি বলছে সল মানে কি সলিড ইন লিকুইড, আমরা সবাই জানি সল। তাহলে পিউরিফিকেশনটা কীভাবে করা হচ্ছে, ডায়ালিসিসের মাধ্যমে করতে পারো, ইলেকট্রোডায়ালিসিসের মাধ্যমে করতে পারো। এবার ডায়ালিসিসের মাধ্যমে কীভাবে করতে পারো বলছে একটা পার্চমেন্ট পেপারের মধ্যে তুমি কী নাও, কারণ অ্যাকচুয়ালি কি আলটিমেটলি তুমি কি কোন জিনিসটাকে পিউরিফাই করছো, তুমি পিউরিফাই করছো হচ্ছে একটা সলকে। এবার সলের মধ্যে কি ডিসপার্স ফেজটা, ডিসপার্স মিডিয়াম, এই দুটো জিনিস আছে। এইবার এই যে ডিসপার্স ফেজটা আছে তার মধ্যে পার্টিকেলগুলো রাখতে হবে। তাহলে আমি কী করবো, সেলোফেন পেপারের মধ্যে সলটাকে নেবো, বাইরে শুধু ডিসপার্স মিডিয়ামটা নেবো। ডিসপার্স মিডিয়ামটা নিলে বা অথবা তোমার সলের মধ্যে বাই প্রোডাক্ট হিসাবে তুমি যদি বুঝতে পারো যে কী ধরনের আয়ন তৈরি হয়েছে বা কী ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে তুমি তাদের যে সলিউবল মানে ফেভারেবিলিটি বা বলা চলে যে তারা যে সকল সলভেন্টের মধ্যে ইজিলি সলিউবেল হবে ইম্পিউরিটিসগুলো, সেই ধরনের সলভেন্ট আমরা ইউজ করবো বাইরে। কার বাইরে? সেলোফেন পেপারের বাইরে। এবং সেই সলভেন্টের মধ্যে আমরা সেলোফেন পেপার সমেত সলটাকে এখানে ডুবিয়ে দেবো। তাহলে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সেরকম টাইপের একটা সিস্টেম কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। দেখো সেলোফেন পেপারটাকে কী সুন্দর এখানে কী করেছে, ডুবিয়ে দিয়েছে। কার মধ্যে? এখানে অ্যাকচুয়ালি সলভেন্টের মধ্যে। সলভেন্ট মানে কি? ফেভারেবল সলভেন্ট। ওকে, তো এই জিনিসটা এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার কি বলছে, টু চেক দ্য এক্সটেন্ট অফ পিউরিটি স্মল পোর্শন অফ সল্টস আর পিপেটেড আউট। বলছে দ্য আনওয়ান্টেড আয়ন্স অফ দ্য সল মুভ আউট থ্রু দ্য সেলোফেন ওয়াল হোয়াইল সাম অ্যামাউন্ট অফ সলভেন্ট ফ্রম আউটসাইড মে এন্টার দ্য ব্যাগ। তাহলে মানে অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে পারছো যে ইম্পিউরিটিসগুলো দূর করতে গিয়েও আমাদের এমন কিছু করলে হবে না যাতে আমার সলের বৈশিষ্ট্যটা কিন্তু নষ্ট হয়। কারণ কি, সেলোফেন পেপারের মাধ্যমে তুমি কোলয়েডাল পার্টিকেলগুলোকে আটকাতে পারছো, এটা একদম সিম্পল ধারণা। কিন্তু তুমি কাকে আটকাতে পারছো না? ট্রু সলিউশন বা অ্যাকচুয়ালি সলভেন্ট পার্টিকেলসগুলোকে। এটাই মনে করো, সলভেন্টটাকে তুমি আটকাতে পারছো না, তুমি সলিউটটাকে আটকাতে পারছো। তাহলে সলভেন্ট তোমার সেলোফেন পেপার দিয়ে কিন্তু ঢুকে যাবে। কার মধ্যে ঢুকে যাবে? সলের মধ্যে ঢুকে যাবে। তার সলের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে সেটা কিন্তু মানে কমে যাবে অনেক সময়। এতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সলের স্টেবিলিটি কিন্তু কম বেশি হতে পারে। এবার আমি কি বললাম, আমি একটা জিনিস হয়তো প্রথমেই বলেছি যে ইম্পিউরিটিসকে মানে তাড়ানোর জন্য দেখা যাচ্ছে তাদের ফেভারেবল তুমি সলভেন্ট ইউজ করলে, এবার সেই সলভেন্টটা দেখা যাচ্ছে সলের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে কিন্তু সলের স্টেবিলাইজেশন কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। এইবার দেখা যাচ্ছে তুমি যে এরকমও হতে পারে যে তুমি যে সলভেন্টটা নিয়েছো সেই সলভেন্টটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, সলভেন্টটা মানে অ্যাকচুয়ালি যে সব চার্জ পার্টিকেল যেটা সলের মধ্যে ছিল, ধরো একটুখানি আগেই আমরা দেখলাম যে পেপটাইজেশনের ক্ষেত্রে চার্জ পার্টিকেল না থাকলে পেপটাইজেশন হবে না। সেম টাইপ অফ চার্জে পার্টিকেলগুলোকে আমরা আহিত করতে পারছি বলে পার্টিকেলগুলো আবার রিডিসপার্স হচ্ছে রিপালশনের কারণে। অ্যাকচুয়ালি তাহলে আমার এখানে যে জিনিসটা বুঝতে হবে যে সলকে আমরা ডায়ালিসিস করে পিউরিফাই করছি, কিন্তু সেটা এমনভাবে করবো না যাতে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। স্টেবিলিটি নষ্ট বলতে কি, অনেক সময় দেখা যাচ্ছে যে আয়নগুলো ওই পার্টিকেলগুলোকে, সলের পার্টিকেলগুলোকে চার্জ করে রেখেছিল, সেই চার্জ আয়নগুলোকেই তুমি বাইরে বের করে নিচ্ছ ডায়ালিসিস করে, তাহলে সলের স্টেবিলিটি কমে যাবেই। তাহলে আমাকে সলভেন্ট এবং জিনিসগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে মনিটর করতে হবে, নইলে কিন্তু খুব সমস্যা। সেজন্য ডায়ালিসিসের মাঝে মাঝে কী করতে হবে, আমাদের কিছু পরিমাণ সল তুলে নিয়ে দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে তো সব জিনিসগুলো। তো এই জিনিসটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ইন সার্টেন সল অ্যাজ Al2O3 হাইড্রোসলস দ্য ডিসপার্স ফেজ ইজ টু স্মল টু বি রিটেইনড বাই সেলোফেন পেপার। অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টিকেলের সাইজ খুব কম হওয়ার জন্য অনেক সময় সেলোফেন পেপারের সেটা ধরেও রাখতে পারছে না। ইন সাচ কেসেস ডায়ালিসিস ইজ ক্যারিড আউট অ্যাট সামওয়াট হাই টেম্পারেচার উইথ কন্ট্রোলড হিটিং। মানে সেক্ষেত্রে কী হচ্ছে, কন্ট্রোলড হিটের মাধ্যমে সেটাকে কী করা হচ্ছে, হাই টেম্পারেচারে সেই ডায়ালিসিসটাকে করানো হচ্ছে। হাই টেম্পারেচারে করানোর ফলে কী হচ্ছে, টেম্পারেচার যত দিচ্ছ তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমার মোবিলিটিটা বেড়ে যাচ্ছে। পার্টিকেলস দেয়ার বাই গ্রো বিগার ইন সাইজ। কী হচ্ছে, মোবিলিটি বেড়ে যাচ্ছে, ধাক্কা লাগছে, পার্টিকেল কী হচ্ছে, আস্তে আস্তে বিগার হয়ে যাচ্ছে। পার্টিকেল কী হচ্ছে, বিগার হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি Al2O3 হাইড্রোসলের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এখানে কিন্তু দেখা যায়। এখানে পার্টিকুলার এই জিনিসটা এখানে বলেছে, আমরা এখানে দেখতেও পাচ্ছি। তো এই জায়গাটায় তোমরা এখানে লক্ষ্য করবে ফর Al2O3 এই জায়গাটায় কিন্তু এখানে বলেছে এই জিনিসটা।
যে Al2O3 হাইড্রোসলিসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। তো ইলেকট্রোডায়ালিসিস একটা প্রসেস, বলছি কি ইলেকট্রোডায়ালিসিস প্রসেসের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রোডায়ালিসিস প্রসেসে অনেক সময় কী হয় যে এই যে তুমি একটা বাইরে সলভেন্ট দিয়ে সল্টটাকে পিউরিফাই করছো, এই প্রসেসটা খুব লেন্দি হয়ে যায়। তো লেন্দি হয়ে যাওয়ার কারণে যেটা হয়, ইলেকট্রোডায়ালিসিস করলে কী হয়, সল্ট পার্টিকেল যদি চার্জ হয়, ইলেকট্রোডায়ালিসিস কাদের ক্ষেত্রে করতে পারবে, যেখানে সল্ট পার্টিকেল চার্জড না, সেক্ষেত্রে ইলেকট্রোডায়ালিসিস করে আমার কোনো লাভ নেই। তাহলে যেখানে সল্ট পার্টিকেল চার্জ বহন করছে সেই সব জায়গায় আমরা কী করতে পারি, ইলেকট্রোডায়ালিসিস করতে পারি। সেখানে 220 ভোল্টের ডাইরেক্ট কারেন্ট অ্যাপ্লাই করে দাও, হ্যাঁ, কার্বন ফিলামেন্ট বাল্ব সিরিজে এখানে লাগানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি যে ডায়ালিসিসটা কতক্ষণ ধরে চলবে। ধরো আয়ন ডায়ালিসিস চলা মানে কি, অ্যাকচুয়ালি আয়নের আদান প্রদান হওয়া, ওর থেকে যে সকল আয়নগুলো পজিটিভলি চার্জ তারা আস্তে আস্তে কোথায় যাবে, ক্যাথোডের দিকে যাবে, নেগেটিভলি চার্জ অ্যানোডের দিকে আসবে, মাঝখানে সল্টটাকে এখানে বেঁধে রাখা হয়েছে দুদিকে মেমব্রেন দিয়ে, যাতে সলের পার্টিকেলগুলো ছাড়িয়ে না যায়। তাহলে ইলেকট্রোডায়ালিসিসে অ্যাকচুয়ালি কি নর্মাল ডায়ালিসিসের মতো ওখানে সলিবিলিটিকে কাজে লাগানো হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ডকে কাজে লাগানো হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা, আর বিশেষ ডিফারেন্স কিছু নেই। ক্লাসিফিকেশন অফ পোলারিডাল সিস্টেম এখানে সব বলেছে। অ্যাকচুয়ালি সল মানে কি, সলিড ইন লিকুইড, এটা মনে রাখার খুব মানে কী বলবো সহজ উপায়। জেল মানে কি, লিকুইড ইন সলিড, লিকুইড ইন সলিড। সল আর জেল এরা দুটো কিন্তু পরস্পরের মধ্যে পৃথকীকৃত হতে পারে, মানে অ্যাকর্ডিং টু দেয়ার কনসেন্ট্রেশন। মানে তুমি ধরো অ্যাকচুয়ালি এরকম হতে পারে, আমি তোমাকে একটা খুব সহজ এক্সাম্পল দেবো, যে গাম অ্যাকাশিয়া মানে যে জলকে শোষণ করে। এবার দেখা যাচ্ছে তুমি 1 লিটার জলে 1 চামচ গাম অ্যাকাশিয়া দিয়েছো, সেখানে দেখা যাচ্ছে কি হচ্ছে, গাম অ্যাকাশিয়ার কোয়ান্টিটিটা এতটা না যে সে পুরো জলটাকে নিজের মধ্যে সোক করে নিতে পারে, এটা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে কি গাম অ্যাকাশিয়া জলে মিশে গিয়ে সল তৈরি করেছে। এইবার দেখা যাচ্ছে তুমি 1 লিটার জলে দেখা যাচ্ছে 100 গ্রাম গাম অ্যাকাশিয়া দিয়ে দিলে, তখন কি হলো যে গাম অ্যাকাশিয়া পুরো জলটাকে নিজের মধ্যে সোয়েল করে নিল, তার জলটাকে বাইরে ডিসপার্স ফেজ হিসেবে দেখা যাচ্ছে না, সেটা গাম অ্যাকাশিয়ার মধ্যে সোয়েলের ঢুকে গেছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সলিউশনটা তৈরি হয়েছে সেটার কিন্তু যে অ্যাকচুয়াল ফর্মটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু গাম অ্যাকাশিয়া টাইপের হয়ে যাবে। তাহলে কি এখানে পুরো যে সলিউশনটা হচ্ছে সেই সলিউশনটার যে ফিজিক্যাল স্ট্রাকচারটা সেটা কিন্তু গাম অ্যাকাশিয়ার মতোই হয়ে যাচ্ছে। তো সেহেতু কী বলছে, সেহেতু আমরা বলতে পারি যে গাম অ্যাকাশিয়ার জেল ফর্মেশন হয়ে গেছে। তাহলে সলিউট আর সলভেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমরা সল থেকে জেল, জেল থেকে সল কিন্তু করা যেতে পারে। আবার জেলকে দেখা যাচ্ছে তুমি একটুখানি হিট করলে দেখা যায় তার থেকে লিকুইডটা বেরিয়ে আসলো, সেই লিকুইডের মধ্যে আবার ওই জিনিসটাকে ডিসপার্স হয়ে গেল, তখন জেল থেকে আবার সল হয়ে গেল। তাহলে হিট স্টেবিলিটির উপরেও কিন্তু জেল সল কনভার্সনটা ডিপেন্ড করছে। আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা আরও পরবর্তীতে পড়বো। এবার ইমালশন, লিকুইড ইন লিকুইডে আমরা জানি ফোম যদি হয় তাহলে কিন্তু ফোমিং হয়, কি হয় গ্যাস যদি লিকুইডের মধ্যে যায় তখন কিন্তু ফোমিং হয়। এবার যদি গ্যাস যদি সলিডের মধ্যে যায় তাহলে সলিড ফোম তৈরি হয়ে যাবে। তো এগুলো আমরা এখান থেকে পড়বো, আমাদের সুবিধা মতো করে মনে রাখবো। আমরা এখানে মেনলি সল নিয়ে আলোচনা করতে এসেছি, বলছি ইরিভার্সিবল অ্যান্ড রিভার্সিবল সল। ইরিভার্সিবল অ্যান্ড রিভার্সিবল সলসের মধ্যে এখানে যে বিষয়টা মূলত বলেছে সেটা হচ্ছে গিয়ে কি, ইরিভার্সিবল কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে সলটা কি বলা যায়, থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। হ্যাঁ, ইরিভার্সিবল সলস হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু বি থ্রোন আউট টু দ্য ডিসপারশন মিডিয়া। মানে যেখানে ডিপি আর ডিএম এই দুটো নিয়েই খেলা আমরা, মানে ডিপি সহজে প্রেসিপিটেটেড হয়ে যাবে, ডিসপারশন থাকতে হবে, সেগুলোকে বলছে ইরিভার্সিবল সল, সেগুলোকে আর পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না, এগুলোকে কী বলছে ইরিভার্সিবল সল। আর রিভার্সিবল বলতে এই একটুখানি আগে আমরা যেমন পড়লাম ফেরাস হাইড্রক্সাইডে একটা প্রেসিপিটেট পড়লো, তাকে আমরা আবার রিডিসপার্স করে দিলাম FeCl3 দিয়ে ট্রিট করে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে যে প্রেসিপিটেশন পড়ছে, কিন্তু সেক্ষেত্রে প্রেসিপিটেশনটাকে আমরা ইজিলি আবার কী করতে পারছি, রিডিসপার্স করতে পারছি বা পেপটাইজেশন করতে পারছি। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিভার্সিবল সল তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এবার বলছে আসল যে জায়গাটা আমরা আসি, লায়োফোবিক অ্যান্ড লায়োফিলিক সল। লায়োফোবিক অ্যান্ড লায়োফিলিক সলের মধ্যে এখানে কী বলেছে, লায়োফোবিক মানে অ্যাকচুয়ালি আমার অত কিছু লায়ো বলতে যে লিপিড এরকম কিছু আমাদের মনে রাখার দরকার নেই। লায়োফোবিক সল বলতে যে সলটার কথা বলছে সেই সলটা সাধারণত আমরা ওই যে মেটালের যে সলগুলো তৈরি হচ্ছে সেই সলগুলোর কথাই বলছে, সালফারের যে সলগুলো যেগুলো সাধারণত ডিএমের মধ্যে থাকতে চাইছে না। ডিএম মানে কি, ডিসপার্স মিডিয়ামের সঙ্গে তাদের ইন্টারাকশন কম। এবার তাদেরকে যদি আমি রাখতে চাই ডিসপারশন মিডিয়ামে, তাহলে হয় কী করতে হবে, তাদেরকে সবাইকে অপোজিটলি চার্জ করে দিতে হবে যাতে আমার কোয়াগুলেশন বা প্রেসিপিটেশন না হয়। এই একটা চার্জ করতে হবে, তার মানে ওতে চার্জ যে কোনো একটা আমার স্টেবিলাইজার যোগ করতে হবে, অথবা কী করতে হবে কী বলছে, অথবা আমাকে যে জিনিসটা করতে হবে সেটাকে তাদের হিট
একটা জেনারেট হিট দিয়ে আমরা সেটাকে ভাসিয়ে রাখতে পারি বা তাদের মধ্যে মানে কী করতে পারি, তাদের আমরা মোশনটাকে বাড়াতে পারি যাতে সে সহজে থিতিয়ে না পড়ে। এইরকম বিভিন্ন টাইপের জিনিসপত্র আমরা করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি লায়োফোবিক সল বলতে কোন সলটাকে বলছে? যার তার ডিএমের প্রতি কোনো আসক্তি নেই। আর লায়োফিলিক সল মানে যার ডিএমের প্রতি তার আসক্তি আছে। তাহলে যে ফোবিক সল তারা কী হবে, সাধারণত ডিএমের মধ্যে এদিক ওদিক দুমদাম ঘুরে বেড়াবে, তাদের কোনো কাজ নেই, তারা ডিএমের যে সারফেস টেনশন আছে সেটাকে কোনো রকমভাবে চেঞ্জ করার চেষ্টা করবে না, এবং তারা ভিসকোসিটিকেও কোনো রকম পরিবর্তন করতে পারবে না। মানে যাদেরকে নিয়ে ডিএম খুশি নয়, মানে ডিসপার্স মিডিয়াম খুশি নয়, এরা হচ্ছে কি মূলত লায়োফোবিক সল। ভিসকোসিটির কোনো চেঞ্জ হবে না, তারপরে সারফেস টেনশনের কোনো চেঞ্জ হবে না, এগুলো সব লায়োফোবিক সলে হবে। কিন্তু লায়োফোবিক সলে একটা এফেক্ট দেখা যাবে, সেটাকে বলছে টিন্ডাল এফেক্ট। মানে তুমি যদি একটা রেকে পাঠাও লায়োফোবিক সলের মধ্যে, এবার ওর পার্টিকেলগুলো যেহেতু নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, ওরা যেহেতু দুমদাম নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, তো সেক্ষেত্রে কী হতে পারে, তারা অ্যাকচুয়ালি যে রেসটা তাদের উপর পড়বে সেটা সহজে স্ক্যাটার্ড হয়ে ভিজিবল রেস হিসাবে দেখা যাবে। যদি আমরা সেটাকে ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে দেখি, তো সেই এফেক্টটাকে বলা হচ্ছে কি টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট কিন্তু পার্টিকুলারলি লায়োফোবিক সলের কিন্তু একটা বিরাট বড় প্রপার্টি, যে সল যে লায়োফোবিক সেটা বোঝা যায়। ওকে, তো এরপরে আমরা যে জিনিসটা আছে সেটা কি বলছে, আমরা যদি টিন্ডাল এফেক্টটাকে কার মাধ্যমে দেখতে পারি, আলট্রা মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু দেখতে পারি, এখানে যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে আমরা নিই তবে। এবং সেক্ষেত্রে আরও একটা শর্ত আছে যে লাইট রেস্টে যাবে সেটা কিন্তু পারপেন্ডিকুলার অফ দ্য সলিউশন, যে পার্টিকেলসগুলো হবে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি লাইট দিতে হবে। এখানে দেখানো আছে যে লাইট কীরকমভাবে পড়বে, এখানে আমি আরেকটু বলে দিচ্ছি তোমাদের। লাইট অ্যাকচুয়ালি আসছে এরকমভাবে, লাইট যাচ্ছে আর দেখা হচ্ছে এরকমভাবে, স্ক্যাটারিং হচ্ছে এরকম স্ক্যাটারিং হচ্ছে। তো লাইট আসছে, এটা লাইট যাচ্ছে কীরকমভাবে, পারপেন্ডিকুলার উইথ দ্য সলিউশনের সঙ্গে পারপেন্ডিকুলারলি লাইট ফেলছে আর ওপর দিকে স্ক্যাটারিং হচ্ছে। ওকে, বোঝা গেল? তো এটা আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি আলট্রা মাইক্রোস্কোপের এখানে কাজ কী। অ্যাকচুয়ালি এত ছোটো ছোটো কণা যে সব সময় কোলয়েডাল পার্টিকেল অবশ্যই ছোটো, যে খালি চোখে দেখা যাবে না, তো আলট্রা মাইক্রোস্কোপ নিলে তাদের স্ক্যাটারিংটা সহজে বা ভালোভাবে বোঝা যায়। বলছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ দ্য লায়োফোবিক সলস। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বলছি আমি, মানে যে জিনিসটা বললাম অ্যাকচুয়ালি লায়োফোবিক সল্ট যে জিনিসটা হয়, মানে একটুখানি আগেই আমরা যেটা বলছিলাম, ইনসিটু পদ্ধতিতে যদি আমি লায়োফোবিক সল্ট তৈরি করে, যেমন আমি এজিআই সিলভার আয়োডাইডের একটা সল্ট তৈরি করলাম, তেমন তার সঙ্গে ফেরাস হাইড্রক্সাইডের একটা সল্ট তৈরি করলাম, এরকম টাইপের সল্ট যদি তৈরি হয়, এই সল্টগুলো সাধারণত কি মেটাল সল্ট, এগুলো সাধারণত কী হচ্ছে চার্জ বহন করছে। এবার চার্জ যদি বহন করে তাহলে এরা বেশিরভাগটাই কী হচ্ছে লায়োফোবিক। এই যে এরা সেম চার্জ পার্টিকেল আছে, সেই জন্য এরা কী হচ্ছে পরস্পরকে রিপালশন করার ফলে এরা সলিউশনের মধ্যে ঠিকঠাক মতো ভেসে বেড়াতে পারছে। এবার এর মধ্যে তুমি সামান্য পরিমাণ যদি তুমি কোনো একটা নিউট্রাল কোনো কিছু দাও, বা অ্যাকচুয়ালি তুমি যদি কোনো অপোজিটলি চার্জ কোনো ইলেকট্রোলাইট তুমি যদি অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে সেই অপোজিটলি চার্জ ইলেকট্রোলাইট কী করবে, এর ওপরে একটা লেয়ার বানিয়ে নেবে। কীরকমভাবে সেটাও আমি একটুখানি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো অ্যাকচুয়ালি এই যে একটা কোলয়েডাল পার্টিকেল আছে, সেই কোলয়েডাল পার্টিকেলের ওপরে ধরো চার্জ ছিল। এবার এইখানে যেই তুমি নিউট্রাল একটা ইলেকট্রোলাইট যুক্ত করে দিলে, তখন সেই নিউট্রাল ইলেকট্রোলাইটটা কী করবে, নিউট্রাল ইলেকট্রোলাইটটা এর উপরে একটা লেয়ার তৈরি করে দেবে। এর একটা উপরে একটা লেয়ার তৈরি করে দেবে মানে এটা নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল হয়ে গেলে মানে কী হবে, এর পাশে আরও একটা নিউট্রাল এরকম মলিকিউলস আসবে, যারা পরস্পরকে আস্তে আস্তে কী হবে, ডিউ টু ব্রাউনিয়ান মোশন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গিয়ে কী করবে, পিপিটি তৈরি করে দেবে। কী করে দেবে, প্রেসিপিটেট তৈরি করে দেবে। এই প্রেসিপিটেট তৈরি করে দেবে, এই কারণের জন্যই কিন্তু সেই সলের যে স্টেবিলিটিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বোঝা গেল এটা একদম সিম্পল জিনিস। এই কারণের জন্য কী হচ্ছে, আমার যে লায়োফোবিক সল সেগুলো স্টেবিলিটি কিন্তু খুব কম। আমি যদি নিউট্রাল রিয়েজেন্টও দিই তাহলেও কিন্তু অ্যাকচুয়ালি ডিউ টু ব্রাউনিয়ান মোশন ওরা প্রেসিপিটেট করবে। এইবার যদি দেখা যাচ্ছে যে তুমি ওখানে ইলেকট্রিক্যালি চার্জড অপোজিটলি চার্জ তুমি কোনো দেখা যাচ্ছে কোয়াগুলেটার দাও, কোয়াগুলেটার দিলে কি হবে, তখন দেখা যাচ্ছে যে তুমি সাপোজ এখানে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কীরকম আমি তোমাকে বলি, যে কীভাবে এটা ডিপেন্ড করছে চার্জের ওপরে। দেখা যাচ্ছে একটা এজিআইয়ের একটা কোলয়েডাল পার্টিকেল, এবার এর ওপরে দেখা যাচ্ছে এজি প্লাস অথবা আই মাইনাস একটা লেয়ার ফর্মেশন করেছে।
তো এইবার কি হচ্ছে, এইবার এর ওপরে দেখা যাচ্ছে তুমি একটা AgI এর যদি প্লাস পজিটিভ সল হয় তাহলে তুমি একে কি দিয়েছ, NO3 মাইনাস বা CO3 মাইনাস এরকম টাইপের, বা PO4 3 মাইনাস এরকম টাইপের কি দিয়েছো ইলেকট্রোলাইট তুমি এই সল্টটার মধ্যে অ্যাড করেছো। তাহলে কি হচ্ছে, এটার ক্ষেত্রে চার্জ -1 NO3, তারপরে CO3 মাইনাসে -2 PO4 হ্যাঁ PO4 3 মাইনাস। তাহলে এরকমভাবে দেখা যাচ্ছে এই যে র্যাডিকালসগুলো আছে এখানে এগুলোকে বলে কি অ্যানায়নগুলো আছে, এই অ্যানায়নগুলোর মধ্যে দেখা যাচ্ছে -1 -2 -3 চার্জ আছে। এইবার -1 চার্জ যত সহজে একটা জিনিসকে নিউট্রালাইজ করতে পারবে, -3 চার্জ হলে নিউট্রালাইজেশনটা আরও দ্রুত হবে। তাহলে যত আমার চার্জ বাড়বে তত কি হবে, আমার নিউট্রালাইজেশন দ্রুত হবে। তাহলে PO4 মাইনাস এটা মাচ মোর গ্রেটার নিউট্রালাইজার হবে। মানে কি এটা যত তুমি NO3 মেশানোর বদলে দেখা যাচ্ছে PO4 মাইনাস মেশালে, দেখা যাচ্ছে সোডিয়াম নাইট্রেট মেশানোর বদলে তুমি সোডিয়াম ফসফেট মিশিয়ে দিয়েছো। তাহলে কী হবে, ফসফেট থেকে যে -3টা আসে সেটা সহজে 3টে প্লাসকেও ওখান থেকে নিউট্রালাইজ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে আমাদের, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সহজে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। তাহলে কোয়াগুলেশন হতে গেলে আমি কি করব, যত বেশি চার্জের আমরা মানে যার যে অ্যানায়ন বলো বা ক্যাটায়ন রেডিকাল বলো তাদের ক্ষেত্রে যত বেশি চার্জের জিনিস আমরা যোগ করব তত কম পরিমাণ লাগবে, তত কম পরিমাণে আমরা কী হবে জিনিসটাকে সেই কোলয়েডাল সলিউশনটা প্রেসিপিটেট পড়ে যাবে। এখানে AgI এর ক্ষেত্রেও যদি চিন্তা করো, তুমি Na+ যুক্ত কোনো দিলে, মানে কি বলবো ইলেকট্রোলাইট দিলে বা Ca2+ দিলে বা Al3+ দিলে, এবার এর মধ্যে দেখা যাচ্ছে যে +3 যেটা আছে সেটার ক্ষেত্রে কী হচ্ছে, নিউট্রালাইজেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি হবে, মোর দ্যান কী হবে +1 থেকে। +1 যেহেতু একটা ওর মাথায় চার্জ কম, সেজন্য কী হবে ও কম নিউট্রালাইজ করতে পারবে, কম চার্জকে নিউট্রালাইজ করতে পারবে। Al3+ মাথায় 3টে প্লাস চার্জ আছে, তাহলে আরও দ্রুত, মানে অ্যালুমিনিয়াম দেখা যাচ্ছে হাইড্রক্সাইড দিয়ে দিলে বা অ্যালুমিনিয়াম ধরো অন্য একাধিক যে জিনিসগুলো আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমার কোয়াগুলেশন মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রেসিপিটেশনটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। তো এইবার আমরা আবার আগের জায়গাটায় ফিরে আসি। অ্যাকচুয়ালি কী বলছে, অনেক সময় কি করা হয় যে আমি কি বললাম অ্যাকচুয়ালি কোলয়েডাল পার্টিকেল, যেমন লায়োফোবিক যে পার্টিকেলটা আছে সেই লায়োফোবিক পার্টিকেলের উপরে অনেক সময়ের মধ্যে তার স্টেবিলিটি, লায়োফোবিক যে সল আছে তার স্টেবিলিটি বাড়ানোর জন্য তার মধ্যে লায়োফিলিক সল অ্যাড করে দেয়। ফিলিক মানে কি, লায়োফিলিক বলতে দেখা যাচ্ছে যেগুলোর মধ্যে জল দিলেই সল তৈরি হয়ে যাচ্ছে, মানে এক্সট্রা কোনো কিছু দরকারই হচ্ছে না। যেমন আমি কি বললাম ময়দার মধ্যে কী আছে, স্টার্চ আছে, স্টার্চের মধ্যে ময়দা দিয়েছ, তুমি একটু জল দিয়ে ঘোটো, আস্তে আস্তে দেখবে যে তোমার সল তৈরি হয়ে গেছে। তারপরে কি তৈরি হবে, ধরো গাম অ্যাকাশিয়া যেখানে আছে সেখানে তুমি দিয়েছো, হালকা একটু জল দিয়েছো, গাম অ্যাকাশিয়া দিয়েছো, সেখানে দেখা যাচ্ছে ইজিলি সল তৈরি হয়ে গেছে। তাহলে এগুলো কী হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো মানে লায়োফিলিক, অ্যাকচুয়ালি কি এগুলো লায়োফিলিক। তাহলে লায়োফিলিক যে সলগুলো আছে সেগুলো যদি আমি লায়োফোবিকের মধ্যে অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, লায়োফোবিক সলের চারিদিকে একটা লায়োফিলিকের একটা কী তৈরি হবে, লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। মানে এইটা ধরো একটা কি আছে লায়োফোবিক, এটা কি ফোবিক, লায়োফোবিক, ওকে। এবার এর মধ্যে যদি তুমি কী দিয়েছো, লায়োফিলিক দিয়েছো, তাহলে এর ওপরে কী তৈরি হবে, একটা লেয়ার তৈরি হবে। কিসের লেয়ার তৈরি হয়ে যাবে, ফিলিক। ফোবিকের চারিদিকে কিসের তৈরি হবে, ফিলিকের একটা লেয়ার তৈরি হবে, এবং তার ফলে কী হবে, ফোবিকের স্টেবিলিটিটা বেড়ে যাবে। এবার ফোবিকের যদি স্টেবিলিটি বেড়ে যায় তাহলে সলের স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে বলছে যে সলের স্টেবিলিটি বেড়েছে কি না সেটা চেক করার জন্য আমাদেরকে কী করা হবে, 10 ml 1% NaCl একটা সলিউশন এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। কতটা অ্যাড করে দেওয়া হবে, 10 ml, এখানে লেখাই আছে, এই জিনিসটা আমরা একটু দেখব। বলছে কি, the weight in milligrams of the dispersed phase of a lyophilic sol in the dry condition which ought to be added to a 10 cc portion of a standard gold sol to just prevent its turning from red to blue on addition of 1 cc of 10% solution of NaCl। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি একটুখানি কতগুলো কথা বলতে চাই এখানে, এই জিনিসগুলো হয়তো। তাহলে আমি অ্যাকচুয়ালি অ্যাড করছি কি লায়োফিলিক সল অ্যাড করছি, এবং সেটা কার মধ্যে অ্যাড করছি, সেটা অ্যাড করছি আমি লায়োফোবিকের মধ্যে, ওকে।
লায়োফোবিকের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে লায়োফোবিকের মধ্যে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কী হচ্ছে, লায়োফোবিকের চারিদিকে লায়োফিলিকের একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। কী হচ্ছে, লায়োফিলিকের একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এই লায়োফিলিকের যে লেয়ারটা তৈরি হচ্ছে সেই লেয়ারটা কী করছে, সেই লেয়ারটা লায়োফোবিক যে সলিড পার্টিকেলটা এটাকে মানে প্রোটেক্ট করছে। অ্যাকচুয়ালি এই প্রোটেকশনটা কতটা হচ্ছে তার জন্য আমি কী হচ্ছে 1% NaCl সলিউশন 10 ml 10 cc বা 10 ml এটা কী হচ্ছে ওই সলের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মিশিয়ে দেওয়া মানে কি, NaCl কি অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট, এটার মধ্যে পজিটিভও আছে Na+ আর Cl-। অ্যাকচুয়ালি এরা কী করবে, এরা চাইবে এই যে লায়োফোবিক যে সল্টটা আছে এটাকে কোয়াগুলেট করতে। এবার যদি কোয়াগুলেট করতে না পারে, বলছে এই যে কোয়াগুলেশন করছে কি না এর জন্য কী হচ্ছে একটা কালার চেঞ্জের কথা বলা হচ্ছে। এই কালার চেঞ্জের কথাটাই এখানে বলা হয়েছে। কী কালার চেঞ্জের কথা বলা হয়েছে, টার্নিং ফ্রম রেড টু ব্লু। এই রেড টু ব্লুটা কেন হয় সেটা আমি একটুখানি তোমাদেরকে বোঝাচ্ছি। রেড টু ব্লু কেন হয়, বলছে অ্যাকচুয়ালি এই যে সলিউশনটার মধ্যে আছে এর মধ্যে পার্টিকেলার আছে। এই পার্টিকেলটা যদি কোয়াগুলেট হয় তাহলে পার্টিকেল সাইজের চেঞ্জ আসবে। এই পার্টিকেলটা ছোট, এবার এই পার্টিকেলের ওপরে তুমি কী করেছো, এই পার্টিকেলের ওপরে তুমি লাইট ফেলেছো, ভালো করে বলছো, এই পার্টিকেলের ওপরেও লাইট পড়ছে, এই পার্টিকেলের ওপরেও লাইট পড়ছে, ঠিক আছে? তো রেড টু ব্লু হয়ে যাবে। রেড মানে কি, এই পার্টিকেলটা বেশি পরিমাণে দেখাচ্ছে আলোকে শোষণ করে কী করছে, একটা বর্জন করছে, একটা কী করছে রেকে কী করছে রিলিজ করছে। তাহলে এই ধরনের যেগুলো যখন কোলয়েডাল পার্টিকেলের সাইজ ছোটো থাকছে তখন দেখা যাচ্ছে এটা রেড লাইট, মানে আমাদের যে বামা সিরিজের মধ্যে রেড লাইটটাকে এখানে এমিট করছে। এবার সেই রেড লাইটটাই যদি ব্লুতে চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবে যে ব্লুতে চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার কোয়াগুলেশন শুরু হয়ে গেছে। তাহলে কোয়াগুলেশন যাতে হয় বা মানে বন্ধ হয় তার জন্য কী হবে, রেড থেকে ব্লুতে যাওয়াটা এই যে কালারের যে শিফটটা আছে স্ক্যাটার্ড লাইটের, সেই স্ক্যাটার্ড লাইটের শিফটটাকে কী করতে হবে, চেঞ্জটাকে আমাদের আটকাতে হবে। তাহলে এখানে এই কথাটাই বলছে, এখানে গোল্ড সল্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, সেই জন্য যত মিলিগ্রাম আমার লায়োফিলিক সল্ট অ্যাড করতে হবে, মানে ড্রাই ডিসপার্স ফেজ, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো মানে এই জিনিসটাকে বলাটা কিন্তু খুবই কষ্টকর। মানে বলাটা কষ্টকর কেন, মানে গাম অ্যাকাশিয়ার ধরো দেখা যাচ্ছে একটা লায়োফিলিক সল্ট তৈরি হয়েছে, তাহলে কতটা ড্রাই গাম অ্যাকাশিয়া এখানে অ্যাড করতে হবে, কতটা কী করতে হবে, ড্রাই গাম অ্যাকাশিয়া অ্যাড করতে হবে কোনো একটা লায়োফোবিক সল্টে, ঠিক আছে? কত মিলিগ্রাম, যে মিলিগ্রামটা কী করবে, ওই যে গোল্ড সলিউশনটা আছে সেই গোল্ড সলিউশনের একটা ছোট্টখাটো মাত্রাও দেওয়া আছে। সেই মাত্রাটা কত, সেই মাত্রাটা দেওয়া আছে 10 cc পোর্শন অফ এ স্ট্যান্ডার্ড গোল্ড সলিউশন। গোল্ড সলিউশনটা তৈরি হয়েছে কত, 5.5 × 10⁻³ বাই ওয়েট অফ গোল্ডকে ডিজলভ করা হয়েছে ওয়াটারের মধ্যে। সেই গোল্ড সলিউশনের মধ্যে কী বলছে, সেই গোল্ড সলিউশনের কালারটা যাতে কালার চেঞ্জ, স্ক্যাটারিং লাইটের কালারটা যাতে রেড থেকে ব্লুতে চেঞ্জ না হয়, এবং সেই চেঞ্জটাকে রোধ করার জন্য কোনো একটা লায়োফিলিক সলিড ড্রাই স্টেটে কতটা পরিমাণ মিলিগ্রাম লাগবে সেই নাম্বারটাকেই বলা হচ্ছে গোল্ড নাম্বার। তাহলে এই নাম্বারটাকে গোল্ড নাম্বার কেন বলছে, গোল্ড নাম্বার বলছে একটাই কারণের জন্য, তার কারণ হচ্ছে কি এইটা টেস্টটা করা হচ্ছে কিসের ওপরে, গোল্ড সলের ওপরে। গোল্ড নাম্বার কেন বলা হচ্ছে, গোল্ড সলের ওপরে টেস্ট করা হচ্ছে, এটা কিসের মাধ্যমে পরিমাপ করা হচ্ছে, মিলিগ্রাম এমজি অফ লায়োফিলিক সল্ট কার মধ্যে মেশানো হচ্ছে, 10 cc অফ গোল্ড সলিউশনের মধ্যে মেশানো হচ্ছে, এবং এই মেশানোর পরে কোয়াগুলেশন হচ্ছে কি না এই জিনিসটা দেখার জন্য, হ্যাঁ মানে কোয়াগুলেশন হবে কি অ্যাড করলে কোয়াগুলেশন হবে, 1 cc অফ 10% NaCl, 1 cc অফ 10% কি NaCl অ্যাড করলে কোয়াগুলেশন হচ্ছে কিনা, মানে রেড থেকে ব্লুতে ট্রান্সফার হয়ে যাচ্ছে কিনা স্ক্যাটার লাইটের এটা মানে এমিশনটা, সেই জিনিসটাকে এখানে কি করছে, মাপা হচ্ছে। অ্যাকচুয়ালি গোল্ড নাম্বার বলতে গেলে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা এখানে পড়বো, যেটা আমাদের জয়েন্ট এন্ট্রান্সের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে গোল্ড নাম্বার যার যত কম হবে মানে সেই লায়োফিলিক সল্টটা তত কম পরিমাণ লাগবে, আর যত কম পরিমাণ লাগবে তার মানে যে স্ট্রেংথটা তত, লায়োফিলিসিটি স্ট্রেংথ বা প্রোটেক্টিভ স্ট্রেংথটা তত বেশি হবে। সেই জন্য আমরা যখন গোল্ড নাম্বার পড়বো তখন প্রত্যেকটা গোল্ড নাম্বারে একটা রেসিপ্রোকালও আমাদের মনে রাখতে হয়। এটা হয়তো তোমরা পেয়ে যাবে কোথাও, রেসিপ্রোকাল অফ দ্য গোল্ড নাম্বার। ওকে, এই রেসিপ্রোকাল অফ দ্য গোল্ড নাম্বারটা আমাদের কিন্তু খুব মানে মনে রাখতে হবে। এটা মনে রাখলে কিন্তু তবেই আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে কিন্তু করতে পারবো। তো দেখো এখানে গোল্ড নাম্বার নিয়ে একটা আলোচনা করে দিচ্ছি, প্রোটেকশন অ্যাকশন ইন টার্মস অফ গোল্ড নাম্বার, যেটা এখানে বোঝানোর চেষ্টা করছে। বলছে গোল্ড নাম্বার ইজ প্রোটেক্টিভ colloid is the minimum mass of it in milligram must be added to a 10 ml of standard red gold
so that no coagulation of the gold salt take place when 1 ml of 10% sodium chloride is rapidly added. মানে 10 ml of standard red gold salt, এটা মনে রাখতে হবে আমাদের ফার্স্ট জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, 1 ml of 10% সোডিয়াম ক্লোরাইড অ্যাড করার পরে যেন কোনো রকম কোনো কালার চেঞ্জ না হয়। কোথা থেকে? ব্লু থেকে, রেড থেকে ব্লু যে কালার চেঞ্জটা হচ্ছিলো সেটা যেন না হয়। এবং এখানে দেখো গোল্ড নাম্বার দেওয়া আছে কতগুলো ম্যাটেরিয়ালসের গোল্ড নাম্বারগুলো বলতে এখানে দেখা আছে জিলাটিনের একটা গোল্ড নাম্বার দেওয়া আছে, এখানে কেসিনের একটা গোল্ড নাম্বার দেওয়া আছে, এখানে হিমোগ্লোবিনের গোল্ড নাম্বার, অ্যালবুমিন দেওয়া আছে, গাম অ্যারাবিকের দেওয়া আছে, পটেটো স্টার্চের দেওয়া আছে। দেখো প্রত্যেকটা গোল্ড নাম্বারে একটা রেসিপ্রোকাল দেওয়া আছে। রেসিপ্রোকালটা কেন দেওয়া আছে? রেসিপ্রোকালটা দেওয়া আছে এই কারণের জন্য, কারণ রেসিপ্রোকালটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্ট্রেংথটাকে বোঝাচ্ছে। রেসিপ্রোকালটা কী বোঝাচ্ছে? স্ট্রেংথটাকে বোঝাচ্ছে। মানে দেখা যাচ্ছে জিলাটিনের গোল্ড নাম্বার কম, সেজন্য ওর রেসিপ্রোকাল মানে ওর স্ট্রেংথটা কিন্তু সবথেকে হাই, কিন্তু যেখানে পটেটো স্টার্চের গোল্ড নাম্বার হাই কিন্তু সেখানে কিন্তু তার রেসিপ্রোকাল মানে তার স্ট্রেংথটা কিন্তু অনেক লো। তাহলে অ্যাকচুয়ালি গোল্ড নাম্বার এবং তার রেসিপ্রোকাল এই দুটো কেন কাজে লাগে? তার কারণ হচ্ছে স্ট্রেংথ বোঝানোর জন্য অ্যাকচুয়ালি যায়। মানে কোনো লায়োফিলিক সলের যে তার প্রোটেক্টিভনেসটা কতটা, যে সেই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু তার রেসিপ্রোকালটাকে। তো অ্যাকচুয়ালি এরপরে আমরা আবার ফিরে যাব আমাদের পার্টিকুলার চ্যাপ্টার, সেই পার্টিকুলার চ্যাপ্টার যেখানে আমরা পড়ছিলাম, এটা না, কোলয়েডাল স্টাডি। তো আমরা এখানে গোল্ড নাম্বার পর্যন্ত চলে এসেছি। গোল্ড নাম্বার অবধি চলে আসার পরে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জিলেশন। বলছে লায়োফিলিক সল্ট অ্যান্ড অলসো সাম লায়োফোবিক সল্টস হ্যাভিং এ গুড ডিগ্রি অফ লায়োফিলিসিটি হ্যাভ দ্য প্রপার্টিস অফ সেটিং ইন্টু সেমি সলিড জেলি লাইক কন্ডিশন। বলছে কিছু লায়োফিলিক এবং লায়োফোবিক সল্ট যদি পরস্পর তুমি মেশাও তাহলে তাদের সল থেকে জেলে কনভার্ট হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু দেখা যেতে পারে। এই জিনিসটাকে বলছে অ্যাকচুয়ালি জিলেশন মানে কি? জেল ফর্মেশন। বলছে ট্রুলি লায়োফিলিক সল সাচ অ্যাজ জিলাটিন, আগার, গাম অ্যারাবিক, ম্যাস্টিক, গ্যাম্বোজ এটসেট্রা all exhibit this gelation property of the lyophobic salt. Silicic acid salt, ferric phosphate salt etc. show gelation property. বলছি কি এটা কিন্তু মেনলি হয় জিলেশন প্রপার্টিটা মানে সল থেকে জেলে অ্যাকচুয়ালি ফর্মেশন হয়ে যায়। মানে জেলস আর ক্যারেক্টারিস্টিক, মানে এক সময় দেখা যাচ্ছে যে একটা লায়োফিলিকের সঙ্গে একটা লায়োফোবিক সল্ট মেশানোর ফলে দেখা যাচ্ছে যে সিস্টেমের ভিসকোসিটি হঠাৎ করে কী হলো, বেড়ে গেল। হ্যাঁ, এবং কনসিডারিং সোয়েলিং হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে জিলেশন মানে সল থেকে জেল ফর্মেশনের যে ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের কী হচ্ছে, ভিসকোসিটি বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে লায়োফিলিক সল্টের মধ্যে ভিসকোসিটি বাড়িয়ে দেওয়ার একটা চান্স থাকে, তার সারফেস টেনশনটাকে কমিয়ে দেওয়ার একটা চান্স থাকে, এই জিনিসগুলো থাকে কিন্তু লায়োফিলিক সলের মধ্যে। তাহলে কী হচ্ছে, এই জিনিসগুলো করার ফলে দেখা যাচ্ছে হাই ভিসকাস মিডিয়াম হয়ে যাওয়ার কারণে কী হচ্ছে, জিনিসটা কী হচ্ছে, জিলেশন হয়ে যাচ্ছে। এবার ওই যে আমি বললাম গাম অ্যাকাশিয়া কী করবে, যখন গাম অ্যাকাশিয়ার পরিমাণ বেশি হয়ে যাবে সে তার নিজের মধ্যে জলটাকে টেনে নিল। তাহলে যেটা আগে গাম অ্যাকাশিয়ার সল ছিল এখন সেটা গাম অ্যাকাশিয়ার জেল পরিণত হয়ে গেছে। এবং এই যে জলকে নিজের মধ্যে টেনে নেওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে কি ইমবিবিশন সম্বন্ধে আমাদের আর এক্সট্রা কিছু এখানে আপাতত জানার নেই। বলছে জেলস অন স্ট্যান্ডিং গিভ আউট স্মল কোয়ান্টিটিস অফ লিকুইড হুইচ অ্যাকুমুলেট অন দ্য সারফেস। এই জিনিসটা আমরা দেখতে পাই যদি বাড়িতে কারোর দই হয়, দই ধরো তুমি কাটলে, দই কাটার পরে দেখবে দইয়ের সারফেসে জল এসে জমা হয়। অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বলে সাইনারসিস মানে কি বলছে, অ্যাকচুয়ালি যে জেল ফর্মেশন হয়েছে, দইটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ জেল। তাহলে দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কী হয়, বাতাসের যে জলের সংস্পর্শে সেটা কী করতে হয়, জেলের মধ্যে যে জেল অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার্ড ক্রিস্টাল বলা ভুল, অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার্ড মলিকিউল। তো মানে যে স্ট্রাকচারের মধ্যে দেখা যাচ্ছে লাইক ক্রিস্টালাইন ওয়াটারের মধ্যে, এতে ওয়াটারকে কী হয়েছে, ইমবাইব করা হয়েছে। ইমবাইব মানে কি, ওয়াটার এর মধ্যে ঢুকে গেছে জেলের মলিকিউলসের মধ্যে বা জেলের স্ট্রাকচারের মধ্যে। তাহলে স্ট্রাকচারের মধ্যে যে মলিকিউলসগুলো ঢুকে গেছে সেগুলো যদি বেশ কিছুক্ষণ পরে কাটাকাটি করার ফলে বা ফিজিক্যাল কোনো ডিস্টরশনের ফলে যদি বেরিয়ে আসে, তাহলে সেই জিনিসটাকে বলে কি সাইনারসিস মানে কি, ওই যে দইয়ের জল কেটে বেরোনো। এটাই জেলকে দুটো রকমভাবে ভাগ করেছে, একটাকে বলছে ইলাস্টিক জেল, নন ইলাস্টিক জেলস। বলছে কি এদের মধ্যে অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন আর রিহাইড্রেশনের মধ্যে এদের যে অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল যে চেঞ্জ হয় তার উপরে বেস করে ইলাস্টিক এবং নন ইলাস্টিক এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানে অনেক জেল আছে যাদেরকে দেখা যাচ্ছে ডিহাইড্রেশন যদি তুমি করো, পার্শিয়াল ডিহাইড্রেশন হবে ইলাস্টিক জেল, সে গাম লিডস টু এন ইলাস্টিক সলিড।
মানে জেলের থেকে যদি তুমি তার থেকে জল বের করে নাও তাহলে কী হবে, ইলাস্টিক টাইপের একটা জিনিস, মানে একটা আঠালো চটচটে ব্যাপার মতো তৈরি হচ্ছে, এটাকে বলে ইলাস্টিক জেল। আর নন ইলাস্টিক বলতে গিয়ে সিলিসিক অ্যাসিডের জেলকে তুমি যদি সিলিসিক অ্যাসিডে ইমবাইব করে ওয়াটারকে, সিলিকা জেল তৈরি হয় অ্যাকচুয়ালি, যেটা সিলিসিক অ্যাসিড দেখবে থাকে, সেই সিলিকা জেলের মধ্যে যদি ওয়াটার ঢুকে যায় তাহলে সেখানে কী হবে, সেক্ষেত্রে যে জেলটা তৈরি হচ্ছে সেটাকে যদি তুমি হিট করো, তার থেকে যদি তুমি ওয়াটারকে বের করে আনো, তাহলে সেই জেলটা কিন্তু আর জেল ফর্মেশনে থাকবে না, সেটা পাউডার ফর্মেশনে চলে আসবে। সেটাই জন্য এই জেলকে কী বলা হচ্ছে, নন ইলাস্টিক জেল। ওকে, এবার কাইনেটিক প্রপার্টিস অফ দ্য সল বলছে, সলের মধ্যে যে প্রপার্টিসটা কাইনেটিক প্রপার্টিস, মানে সলের যে পার্টিকেলসগুলো আছে সেগুলো সবসময় কী হচ্ছে, মুভ করছে। কীভাবে মুভ করছে, তারা ব্রাউনিয়ান গতির ফলে, ব্রাউনিয়ান মোশনের ফলে কী হচ্ছে, তারা মুভ করছে। ওকে, তার মানে এই থেকে বলা যায় যে সলিড পার্টিকেলসের মধ্যে একটা নিজস্ব কী আছে, যে থার্মাল অ্যাক্টিভিটি কিন্তু দেখা যায়। এই থার্মাল অ্যাক্টিভিটিটা কিন্তু মানে থার্মোডাইনামিক্যালি, সল কিন্তু থার্মোডাইনামিক্যালি স্টেবল হচ্ছে, হ্যাঁ, যে এই থার্মাল মোশন কিন্তু পারফর্ম করে তার মলিকিউলসগুলো, এটা দেখা যায়। এবার বলছে মিসেলস কিন্তু একটা খুব বড় জিনিস, যেটা আমি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি মিসেলস কী তৈরি হয়, মিসেলস হচ্ছে এমন এক ধরনের মলিকিউলস যাদেরকে বলা হচ্ছে, যার মধ্যে অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক বোথ পার্টই কিন্তু মিসেলসের মধ্যে আছে। এই অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক পার্ট থাকার মধ্যে এর মধ্যে যেমন হাইড্রোফিলিসিটি আছে তেমন হাইড্রোফোবিসিটি আছে। এই হাইড্রোফিলিক যে পার্টটা সেটা ওয়াটারকে খুঁজছে সবসময়, আর হাইড্রোফোবিক যে পার্টটা সেটা সবসময় কী হচ্ছে, অন্য একটা অর্গ্যানিক জাতীয় জিনিসকে খুঁজছে। এইবার দেখা যাচ্ছে, তুমি দেখা যায় ডিটারজেন্টকে তুমি জলের মধ্যে গুললে, এইবার দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবধি দেখা যাচ্ছে, অনেক সময় দেখবে যে কী হয়, খরো জল যেগুলোকে বলে সেগুলোতে বেশি ডিটারজেন্ট লাগে, আর মৃদু জল যেগুলো আছে সেগুলোতে কম ডিটারজেন্ট লাগে। এগুলো কেন লাগে, এটা ডিউ টু ডিফারেন্স ইন দ্য সিএমসি মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। কোন জায়গায় গিয়ে মিসেলগুলো একদম নিজেদের মধ্যে জড়ো হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চলে কি, মিসেল হচ্ছে, আমি কি বললাম, মিসেল তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি সারফেক্ট্যান্ট মলিকিউলসগুলো দিয়ে। সারফেক্ট্যান্টসের মধ্যে আমি কি বললাম যে দুটো রকম পার্ট আছে, একটা আছে হাইড্রোফিলিক, একটা আছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক যে পার্টটা সেটা হচ্ছে অর্গানিক পার্ট। এবার যত অর্গানিক পার্টটা বড় হতে থাকবে, যেমন ধরো এখানে বিভিন্ন টাইপের সালফোনিক অ্যাসিড আছে, ডডিকাইল সালফোনিক অ্যাসিড আছে, এখানে তারপরে সোডিয়াম ওলিক অ্যাসিডের সোডিয়াম যে বিভিন্ন লবণগুলো আছে এখানে দেখানো হয়েছে। এই যে লবণগুলো মানে অ্যাকচুয়ালি সল্টগুলো আছে, যে বড় বড় কার্বক্সিলিক অ্যাসিডের, যাদের অর্গানিক পার্টটা খুব বড় হয়, তারা কি করে, তারা তো ওয়াটারের মধ্যে মিশে যায়, মিশে গিয়ে অর্গানিক পার্টটা কারোর সাথেই মিশতে পারছে না। প্রথমে যখন অল্প কনসেন্ট্রেশন থাকছে ওয়াটারের মধ্যে তখন কী হচ্ছে, অর্গানিক পার্ট কারোর সাথে মিশতে পারছে না। কিন্তু যখন কনসেন্ট্রেশন বেশি হয়ে যাচ্ছে ওই সারফেক্ট্যান্টটা, তখন কী হচ্ছে, তাদের যে অর্গানিক পার্টগুলো তারা তার পাশের অর্গানিক পার্টগুলোকে খুঁজে নিচ্ছে। এবার একাধিক অর্গানিক পার্টগুলো পরস্পরের মধ্যে মিশে যাওয়ার ফলে কী তৈরি হচ্ছে, এরকম টাইপের একটা গোল বলের মতো তৈরি হচ্ছে। দেখো, সব অর্গানিক পার্টগুলো এক জায়গায় এসে মিশেছে, এবং কী হচ্ছে, এতে যে ইনঅর্গানিক পোর্শনটা আছে, মানে যেটা আয়নাইজেবল পোর্শন আছে, সেটা কী হয়েছে, সেটা বাইরের দিকে কিন্তু মানে বেরিয়েছে, মানে জলকে খোঁজার জন্য বাইরের দিকে বেরিয়েছে। এবং দেখো, এই মিসেলটার যে বাইরের দিকে যে চার্জটা Na+ ধরো জল নিয়ে নিল, তাহলে COO- হচ্ছে পার্টিকুলারলি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে COO- মানে নেগেটিভ চার্জ হচ্ছে। নেগেটিভ চার্জ হওয়ার কারণে কী হচ্ছে, এই যে মিসেলগুলো ফর্মেশন হচ্ছে এগুলোকে বলছে অ্যানায়নিক মিসেল। এই অ্যানায়নিক মিসেল যদি অ্যাসিড থেকে তৈরি হয়, তাহলে ক্যাটায়নিক মিসেল কোথা থেকে তৈরি হবে, সিম্পল কথা, অ্যামিন থেকে তৈরি হবে। তাহলে এখানে অ্যামিন থেকে কী তৈরি হচ্ছে, ক্যাটায়নিক মিসেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি, পজিটিভ চার্জ নিয়ে বহন করছে। ক্যাটায়নিক মিসেল কোথা থেকে তৈরি হচ্ছে, অ্যামিন থেকে তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে, আমি একটু উল্টো তুলে দেখাচ্ছি। এখানে ক্যাটায়নিক মিসেল তৈরি হচ্ছে কোথা থেকে, অ্যামিন থেকে। আমার মেন মেকানিজমটা একই। মিসেল কী করে ফর্মেশন হচ্ছে, লোয়ার কনসেন্ট্রেশনে মিসেলের যে মলিকিউলসগুলো থাকছে সেগুলো সবই সেপারেট আউট হয়ে থাকছে। মিসেলের মলিকিউলসগুলো তখন কী হচ্ছে, এরকম নর্মালি থাকছে, নর্মালি থেকে COO দেখা যাচ্ছে, COO-, এরকম নর্মালি থাকছে। কিন্তু যখনই আমার মিসেলের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার কী হচ্ছে, আলটিমেটলি ওই মিসেলের অর্গানিক পার্টগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় বড় একটা বোমের মতো একটা কী করছে, অ্যাকচুয়ালি একটা মিসেল, বড় বড় মিসেল কী করছে, তারা ফর্মেশন করে নিচ্ছে। এবার পজিটিভ অ্যানায়নিক এবং ক্যাটায়নিক মিসেলটা বোঝা গেল, যার সারফেসের চার্জটা হচ্ছে অ্যানায়নিক মানে নেগেটিভ, তাদেরকে বলছে অ্যানায়নিক। যাদের সারফেসের চার্জ হচ্ছে পজিটিভ, তারা হচ্ছে ক্যাটায়নিক। সিম্পল বোঝা গেল অ্যানায়নিক এবং ক্যাটায়নিক মিসেল। এই অ্যানায়নিক ক্যাটায়নিক মিসেলের পরে যে জিনিসটা আছে, তারপরে যে ফিজিক্যাল প্রপার্টিস অফ সোডিয়াম ডোডাইকাইল সালফেট সলিউশন, এখানে 25 ডিগ্রি সি। এখানে যে গ্রাফটা দেখিয়েছে, আমি এই গ্রাফটা নিয়ে একটু আলোচনা করব। দাঁড়াও একটুখানি, এই জিনিসটা মিস হয়ে গেল, 1 মিনিট হোল্ড করো।
এই দেখো এখানে যে গ্রাফটা দেখেছি, এই গ্রাফটা নিয়ে আমি এখানে একটু আলোচনা করতে চাই। এই গ্রাফটা কী বলেছে দেখো, সিএমসি মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন, মানে কি সারফেক্ট্যান্ট যেগুলো ইউজ হচ্ছে বা মিসেল যেগুলো আছে, সেই মিসেলে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন কোনো সলিউশনে হয়ে যাওয়ার পরে এই বড় বড় মিসেলগুলো তৈরি হচ্ছে। যে কনসেন্ট্রেশনের উপরে এসে এই বড় বড় মিসেলগুলো তৈরি হচ্ছে সেই কনসেন্ট্রেশনটাকে বলছে সিএমসি। এবারে বড় বড় মিসেলগুলো তৈরি হওয়ার কারণে কী হচ্ছে, এরা বড় বড় মলিকিউলসগুলোকে আরও কাছাকাছি নিয়ে চলে আসে। তো সারফেসে যে মলিকিউলসগুলো ছিল সেই মলিকিউলসগুলো আরও ভিতরের দিকে কী করছে, একটা টান ফিল করছে, তারপরে আলটিমেটলি হচ্ছে আমার সারফেস টেনশনটা কী হচ্ছে, আরও কমে যাচ্ছে, আরও কী হচ্ছে, কমে যাচ্ছে। বড় বড় মিসেল ফর্মেশনের ফলে কী হচ্ছে, আমার সারফেস টেনশনটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু সিএমসির পরে মিসেল কী হচ্ছে, সাধারণত সারফেস টেনশন কমাচ্ছে, কিন্তু সিএমসি থেকে যেই বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু কী হচ্ছে, সারফেস টেনশনে আর কোনো পরিবর্তন দেখাচ্ছে না। কেন পরিবর্তন দেখাচ্ছে না সেটাও আমাদেরকে বুঝতে হবে। কি বলছে যে এই কারণেই পরিবর্তন দেখাচ্ছে না, কারণ ওরা তখন আর সারফেসে কিন্তু গিয়ে ওরা ঝামেলা করছে না। তখন ওরা কোথায় গিয়ে ঝামেলা করছে, তখন ওরা কিন্তু মানে সলিউশনের বাল্কের মধ্যে চলে আসছে। বাল্কের মধ্যে চলে গিয়ে কী হচ্ছে, ওরা সারফেস টেনশন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। সারফেসে যে আছে আমরা বাল্কের মধ্যে চলে আসছে কারা, মিসেল, বড় বড় মিসেল ফর্মেশন হয়ে যাওয়ার পর থেকে। এই কারণের জন্য কী হচ্ছে দেখো, যেই সিএমসিকে ক্রস করে যাচ্ছে সোডিয়াম ডোডাইকেল সালফেট, তখন কিন্তু সারফেস টেনশন কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছে। এবার সিএমসিকে ক্রস করার পরে অসমোটিক প্রেশার কী হচ্ছে, অসমোটিক প্রেশার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অসমোটিক প্রেশার কেন বেড়ে যাচ্ছে, মানে প্রথমে সিএমসি গঠন করার সময় অসমোটিক প্রেশার কিন্তু বাড়ছে, তারপরে আস্তে আস্তে হালকা করে বাড়ছে। এই অসমোটিক প্রেশারটা বাড়ার অ্যাকচুয়াল কারণটা কি, অসমোটিক প্রেশার বাড়ছে ডিউ টু মলিকিউলার সাইজ বৃদ্ধির জন্য। মলিকিউলার কী হচ্ছে, সাইজ বৃদ্ধির জন্য কী হচ্ছে, অসমোটিক প্রেশারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেখো মোলার কন্ডাক্টিভিটিটা কিন্তু হঠাৎ করে কমে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আগে এই চার্জগুলো ফ্রিলি ঘুরে বেড়াতে পারছিল, কিন্তু এখন এই চার্জগুলো মিসেলের মতো করে চলবে। মিসেল যেদিকে যাবে চার্জও কিন্তু সেদিকে যাবে। কিন্তু চার্জ হচ্ছে কী হচ্ছে, সারফেসে কিন্তু যে কন্ডাক্টিভিটিটা দেখানো সেই কন্ডাক্টিভিটিটা কিন্তু দেখাচ্ছে না। চার্জ মেনলি কী করছে, মিসেল ফর্মেশনে মিসেল যেমনভাবে চলছে, এই CO মাইনাস Na প্লাস এই চার্জগুলো কিন্তু ঠিক সেরকমভাবে চলছে, মানে ফ্রি। অ্যাকচুয়ালি বলতে গেলে আরও বলতে সিএমসির আগে কী হচ্ছে, ফ্রি সারফেক্ট্যান্ট মলিকিউলস ছিল যারা এই চার্জটাকে বহন করে নিয়ে যাচ্ছিলো। কিছুটা পরিমাণ হলেও ছিল, সেই জন্য কী হচ্ছে, কিছুটা পরিমাণ হলেও কিন্তু সেই সময় মোলার কন্ডাক্টিভিটি ছিল। কিন্তু তারপরে কী হচ্ছে, যখনই চার্জগুলো আস্তে আস্তে ইনট্র্যাপড হয়ে যাচ্ছে সারফেসে, তখন কিন্তু আর সেই মোলার কন্ডাক্টিভিটিটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং কী হচ্ছে, মিসেলের সারফেসের কিন্তু জিটা পোটেনশিয়াল তৈরি হয়ে যাচ্ছে। জিটা পোটেনশিয়াল তৈরি হয়ে যাওয়া মানে কি, একটা পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়ে যাওয়া, যে পোটেনশিয়াল বেরিয়ারটা কী করছে, মোলার কন্ডাক্টিভিটিটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এবং যত বড় বড় মলিকিউলস তৈরি হবে তত কী হবে, তত আমার স্ক্যাটারিংটা বেশি হচ্ছে। স্ক্যাটারিং বেশি হওয়ার কারণে কী হচ্ছে, টার্বিডিটিটা আমার বেশি হচ্ছে। স্ক্যাটারিং বেশি হওয়ার কারণে কী হচ্ছে, আমার টার্বিডিটিটা বেশি হচ্ছে। ওকে, বোঝা গেল? তো অ্যাকচুয়ালি এইবার আমাদের যে জিনিসটাকে নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে কি, এখানে বলছে কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন, কোন কোন জিনিসগুলো ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনকে ব্যাহত করছে সেই জিনিসটা এখানে বলছে। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনটাকে ফেভার করছে কী কী, এই জিনিসটা আমরা আগে পড়বো। ইনক্রিজিং দ্য হাইড্রোফোবিক পার্ট, আমি কি বললাম, অর্গানিক পার্টটা যত বাড়বে তত মিসেলের কিন্তু ফর্মেশন তত দ্রুত হবে। মানে বড় যদি আমরা দেখি এখানে নাম্বার অফ কার্বন অ্যাটমস যদি আমরা এখানে দিয়ে ব্যাপারটাকে বুঝিয়েছি, এই চার্টটাকে তোমরা একটু ফলো করো, এই চার্টটাকে ফলো করে দেখবে যত কার্বন অ্যাটমস বাড়ছে, মানে অর্গানিক পার্টটা যত বাড়ছে তত কিন্তু সিএমসিটা কমে আসছে। মানে কি, তত সহজে মিসেল তৈরি হচ্ছে। মানে মিসেল তৈরি হওয়ার জন্য আমার কি লাগবে, অর্গানিক পার্টের মধ্যে একটা ভালো স্ট্রেংথ লাগবে। স্ট্রেংথ মানে কি, নাম্বার অফ কার্বন অ্যাটমস আমার হায়ার লাগবে। এইবার কী হবে, এখানে বলছি কি, মিসেল ফর্মেশন ইজ অপোজড বাই থার্মাল অ্যাজিটেশন। থার্মাল অ্যাজিটেশন মানে তুমি যত তাপ দেবে তত কী হবে, মিসেল ফর্মেশনটা কিন্তু আমার ব্যাহত হচ্ছে। কারণ দিস ইজ ইউজুয়ালি বাট নট অলওয়েজ ইন কেস, ইন জেনারেল মিসেলাইজেশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। মানে কি, মিসেল ফর্মেশনের ফলে স্টেবিলিটি পাচ্ছে, সলিউশনে স্টেবিলিটি পাচ্ছে। কারণ লাইফেরিক সলিউশন অবশ্যই স্টেবল সলিউশন, তাহলে সলিউশন যদি স্টেবিলিটি পায় তাহলে কী হচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে সাধারণত এক্সোথার্মিক প্রসেস। তাহলে এক্সোথার্মিক প্রসেস যদি হয় আমার, সেক্ষেত্রে কী হচ্ছে, নর্মালি আমার ডেল এইচটা নেগেটিভ হওয়ার কথা, এবং ডেল এইচ নেগেটিভ হচ্ছেও। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে, বলছে দ্য সিএমসি অফ সোডিয়াম ডোডিকাইল সালফেট ইন ওয়াটার শোজ এ শ্যালো মিনিমাম বিটুইন অ্যাবাউট 20 to 25 ডিগ্রি। মানে সিএমসি পাওয়ার জন্য কিন্তু আমার টেম্পারেচারও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং সেখানে কিন্তু একটা অপটিমাম টেম্পারেচার আমাদের কিন্তু লাগবে। এবং অ্যাট লোয়ার টেম্পারেচার দ্য এনথালপি অফ মিসেলাইজেশন গিভেন ফ্রম ইকুয়েশন বিলো ইজ পজিটিভ এন্ডোথার্মিক। মানে কি, লোয়ার টেম্পারেচারে এনথালপিটা কিন্তু এন্ডোথার্মিক হচ্ছে, মানে এনথালপিটা কী হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে।
ওকে, অ্যান্ড মিসেলাইজেশন ইজ এন্টায়ারলি কী হচ্ছে এন্ট্রপি ডাইরেক্টেড, মানে এন্ট্রপি মিসেলাইজেশনটাকে কী হচ্ছে ডাইরেক্ট করছে। ডাইরেক্ট করা মানে অ্যাকচুয়ালি এখানে যেটা বলছে যে এন্ট্রপির কারণেই কিন্তু এখানে মিসেল ফর্মেশনটা হচ্ছে। কোথায়? লোয়ার টেম্পারেচার। হায়ার টেম্পারেচারে মিসেল ফর্মেশনটাকে ডাইরেক্ট কিন্তু মিসেল ফর্মেশনটা একটু মানে কী বলবো সিএমসিটা বেড়ে যাচ্ছে, মানে ক্রিটিক্যাল মিসেল। মানে অ্যাকচুয়ালি তুমি এরকমভাবেই ধরো বাংলি, মানে টেম্পারেচার যত দিচ্ছ অ্যাকচুয়ালি কী হচ্ছে মিসেলগুলো ফর্মেশন হতে তত বাধা সৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি ওটার মুভমেন্টটা বেড়ে যাচ্ছে, তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন অফ সোডিয়াম রডিক্যাল সালফেট ইন অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড সলিউশন আর 25 ডিগ্রি সি দিয়েছে এখানে দেখো। তাহলে এখানে কি বলছে অ্যাকচুয়ালি এখানে কীরকম ধরনের ওই সিএমসি হচ্ছে সেটা এখানে এই যে চার্টের মধ্যে বুঝেছে। এবার কন্ডাক্টেন্স অ্যান্ড মিসেলাইজেশন কী বলছে, মিসেল ফর্মেশন অ্যাফেক্টস দ্য কন্ডাক্টেন্স অফ আয়নিক সালফেক্ট্যান্ট। আয়নিক সালফেক্ট্যান্ট যেগুলো আছে যেমন এই একটুখানি আগে পড়লাম সোডিয়াম রডিক্যাল সালফেট বা অ্যামাইন যে পজিটিভ মানে ক্যাটায়নিক যে সকল মিসেলগুলো আছে এই মিসেলগুলোর ক্ষেত্রে বলছে দ্য টোটাল ভিসকাস ড্রাগ অফ দ্য সালফেক্ট্যান্ট মলিকিউল ইজ রিডিউসড অন অ্যাগ্রিগেশন। বলছে কি যত অ্যাগ্রিগেশন হবে মিসেলের, মানে যত আমার নন আয়নিক পার্টটা বাড়বে তত অ্যাগ্রিগেশনটা বেশি হবে। অ্যাগ্রিগেশন যত বেশি হবে তত কী হবে ভিসকোসিটিটা কমে যাবে, আর ভিসকোসিটি যত কমে যাবে তত কী হবে দ্য রিটার্ডিং ইনফ্লুয়েন্স অফ দ্য আয়নিক অ্যাটমসফিয়ার অফ আনঅ্যাটাচড কাউন্টার আয়ন্স অন দ্য মাইগ্রেশন অফ দ্য সালফেক্ট্যান্ট আয়ন্স ইজ জেনারেলি ইনক্রিজড অন aggregation, greatly increased on the last two factors which cause the molar conductivity to decrease with concentration beyond the CMC normally outweigh the first factor। মানে বলছে কি অ্যাকচুয়ালি কাউন্টার আয়ন্স বিকাম কাইনেটিক্যালি এ পার্ট অফ দ্য মিসেল। মানে কাউন্টার আয়ন মানে কি মিসেলের বাইরে যদি ধরো অ্যানায়নিক মিসেল হয় তাহলে তার বাইরে ক্যাটায়নকে ও অ্যাট্রাক্ট করে নিচ্ছে, তাহলে ক্যাটায়নের চার্জের যে ফ্রি মোবিলিটি সেটা কমে যাচ্ছে। আর যদি ক্যাটায়নিক মিসেল হয় তাহলে তার চারিদিকে কী করছে ও অ্যানায়নিক পার্টগুলোকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, তাহলে কী হচ্ছে ও অ্যাকচুয়ালি ফ্রিলি মুভ করার জন্য যে আয়ন যে মিসেল সলিউশনের মধ্যে সেটার কম হয়ে যাচ্ছে, যার জন্য কন্ডাক্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে প্রথম দিকে যেটা সিএমসির আগে কিন্তু কী হচ্ছে যা থাকছে, কিন্তু সিএমসির পরে আমরা দেখতে পাচ্ছি যে মোলার কন্ডাক্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, বলছে এটা যেমন হয় তেমন কি যদি তুমি ওই এরকম মিসেল সলিউশনের মধ্যে হাই ইলেকট্রিক ফিল্ড দাও, হাই ইলেকট্রিক ফিল্ড মানে হাই ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করো, তখন কিন্তু ওই আয়নগুলো বেরিয়ে আসবে, ছেড়ে বেরিয়ে আসবে। Na+ কী করবে তখন মিসেলকে ছেড়ে বেরিয়ে এসে নেগেটিভের দিকে চলতে শুরু করবে, মানে ক্যাথোডের দিকে চলতে শুরু করবে, তখন কিন্তু আবার মোলার কন্ডাক্টেন্স কিন্তু বেড়ে যেতে পারে। কখন? হাই ইলেকট্রিক ফিল্ড যদি তুমি মানে এটাকে অ্যাটাচ করে দাও। আচ্ছা, ক্রাফট ফেনোমেনন কী বলছে, মিসেল ফর্মিং সারফেক্ট্যান্স এক্সিবিটস অ্যানাদার আনইউজুয়াল ফেনোমেনা ইন দ্যাট দ্য সলিবিলিটি শোজ দ্য র্যাপিড ইনক্রিজ অ্যাবাভ এ সার্টেন টেম্পারেচার। বলছে অ্যাকচুয়ালি সলিবিলিটি শোজ দ্য র্যাপিড ইনক্রিজ মানে কী বলছে মিসেলটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের ওপরে গিয়ে খুব দ্রুত ফর্মেশন হতে থাকে, খুব দ্রুত। হ্যাঁ, সিএমসির উপরে, সিএমসি যেমন কিসের উপর ডিপেন্ড করছে, ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনটা যেমন ডিপেন্ড করছে টেম্পারেচারের উপরে, সেই টেম্পারেচারটাকেই বলছে কি অ্যাকচুয়ালি ক্রাফট ফেনোমেনা। মানে বলছে কি সলিবিলিটি শোজ দ্য র্যাপিড ইনক্রিজ অ্যাবাভ এ সার্টেন টেম্পারেচার শোনস এজ দ্য ক্রাফট পয়েন্ট। The explanation of this behavior arises from the fact that unassociated surfactant has a limited solubility. যদি অ্যাসোসিয়েশন না হয় তাহলে সলিবিলিটিটা কী হয়, কমে যায়, মানে সিএমসির আগে যে অবস্থা থাকে। Whereas the micellar are highly soluble below the Kraft temperature, the solubility of the surfactant is insufficient. মানে বোঝা গেল যে ওই পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার মানে টেম্পারেচারটা কী করছে পার্টিকুলার কনসেন্ট্রেশনটাকে ও ক্যাচ করতে সাহায্য করছে। মানে সিএমসিটা কিন্তু ক্রাফট পয়েন্টের একটা বিরাট বড় মানে সহযোগী, অ্যাকচুয়ালি ক্রাফট পয়েন্ট সিএমসির একটা বিরাট বড় সহযোগী। নাম্বার অফ কার্বন অ্যাটমস যত আমার কী হচ্ছে বাড়ছে তত কী হচ্ছে আমার ক্রাফট টেম্পারেচারটা কিন্তু কী হচ্ছে আস্তে আস্তে কী হচ্ছে বাড়ছে। এ রিলেটিভ লার্জ অ্যামাউন্ট অফ সারফেক্ট্যান্ট ক্যান নাও বি ডিসপার্স ইন ফর্ম অফ মিসেল সো দ্যাট এ লার্জ ইনক্রিজ ইন সলিবিলিটি as the temperature is raised the solubility slowly increases until at the trap temperature। মানে সলিবিলিটিটা কী হয় স্লোলি ইনক্রিজ করে, কারণ কি ফ্রিলি থাকলে যখন নন আয়নিক পার্টগুলো বা অর্গানিক পার্টগুলো যখন ফ্রিলি থাকছে তখন সেগুলো কী হচ্ছে একটা হাইড্রোফোবিসিটি কাজ করছে, তারা ঠিকঠাক সলিবেল হতে পারছে না। কিন্তু যেই মিসাইল তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু সলিবিলিটিটা হাইলি ইনক্রিজ করে যাচ্ছে। এই হাইলি ইনক্রিজ করার জন্য কিন্তু এই ক্রাফট ফেনোমেনা দেখা যাচ্ছে। আচ্ছা, ইমালশনের বিষয়টা নিয়ে আমাদের এখানে আর খুব একটা আলোচনা করার মতো নেই, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আপাতত আমরা এখানে যেটা পড়লাম সেটা হচ্ছে পুরো কোলয়েডটা পড়লাম।
কোলয়েডের মধ্যে কীভাবে চার্জ তৈরি হচ্ছে আমরা সেটা দেখলাম, গোল্ড নাম্বার দেখলাম, লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক কোলয়েড কাকে বলে সেটা দেখলাম, পিউরিফাই কী করে করা হবে কোলয়েডকে সেটা দেখেছি। আর তারপরে কি দেখলাম যে গোল্ড নাম্বার দেখলাম, আর কি লায়োফোবিক অ্যান্ড লায়োফিলিক সলসের বিভিন্ন প্রপার্টিসগুলো দেখলাম, অপটিক্যাল প্রপার্টিস দেখলাম যেখানে লায়োফোবিক সলের মধ্যে টিন্ডাল এফেক্ট। তারপরে ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ লায়োফোবিক কোলয়েডস দেখলাম, যেখানে আমরা দেখলাম যে বেশি চার্জের যদি আমি ইলেকট্রোলাইট দিই অপোজিট চার্জে মানে অপোজিট চার্জ কোলয়েডাল সলে, সেখানে দেখা যাচ্ছে যে কী হচ্ছে, সেখানে দ্রুত প্রেসিপিটেশন তৈরি হয়। যত বেশি চার্জ দেবো তত কম পরিমাণ ইলেকট্রোলাইট আমার প্রেসিপিটেশনের জন্য লাগবে। এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপরে প্রোটেক্টিভ অ্যাকশন দেখলাম গোল্ড নাম্বারে। তারপরে আমরা এখানে আর কী কী পড়লাম, মিসেল ফর্মেশন পড়লাম, কাইনেটিক প্রপার্টিস অফ সল্ট পড়লাম, মিসেলের এখানে একটা চার্জ দেখলাম সোডিয়াম ডডিকাইল সালফেটের, এবং ক্যাটায়নিক অ্যানায়নিক মিসেল সম্বন্ধে জানলাম আমরা। এবার মিসেলের অ্যাকচুয়ালি লোয়ার টেম্পারেচারে মিসেল ফর্মেশনটা যে এন্ট্রপি রিলেটেড সেটা আমরা পড়লাম, হায়ার টেম্পারেচারে তখন এনথালপি রিলেটেড হচ্ছে। মূলত এটা একটা এক্সোথার্মিক প্রসেস, কিন্তু লোয়ার টেম্পারেচারে কী হচ্ছে, এটা এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে, কিন্তু তবুও লোয়ার টেম্পারেচারে হচ্ছে কারণ কি সেটা এন্ট্রপি রিলেটেড হচ্ছে বলে। তারপরে ক্রাফট ফেনোমেনা পড়লাম, লাস্টে ইমালশন। তো আজকের মতো ছাত্ররা শেষ হলো আমাদের টোটাল কোলয়েডাল স্টেটের সলিউশন, সেই সম্বন্ধে পড়লাম। তোমাদের যদি এই বিষয়ে বিশদ আরও জানার থাকে, আরও প্রচুর জিনিস জানা আছে, যেমন আমি এখানে একটা জিনিস বলিনি, আমি এই পৃষ্ঠায় V = K × Q - S এই সলিউশনটা পার্টিকুলারলি এখানে বলিনি। এই সলিউশনটা আমাদের আরও হায়ার স্টেটের জন্য লাগবে, এবং তোমরা নিজেরাই পড়তে পারো কোথাও সমস্যা হলে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে সলিবিলিটি স্প্যারিংলি সলিবল হলে তবেই আমরা কী করবো, কোলয়েডাল সলিউশন তৈরি করতে পারবো। তো অনেক কিছুই আমরা জানলাম, প্রচুর আরও জানতে হবে। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা, বাই বাই।